প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এটিএন নিউজের নিয়মিত আয়োজন নিউজ আওয়ার এক্সট্রায়। আপনারা জানেন যে রাষ্ট্রপতির কাছে প্রস্তাবের জন্য প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনারের নাম এখনও চূড়ান্ত করতে পারেনি ইসি গঠনের লক্ষ্যে গঠিত অনুসন্ধান কমিটি বা সার্চ কমিটি আমরা যেটা বলি। এবং যেটা সর্বশেষ খবর সেটা হচ্ছে যে আগামী সোমবার অর্থাৎ 6 ফেব্রুয়ারি সার্চ কমিটি আবারও চতুর্থ দফা বৈঠক করবেন। যদিও এর আগে 17 জন বিশিষ্ট নাগরিকের সঙ্গে সার্চ কমিটি মত বিনিময় করেছেন, আলোচনা করেছেন এবং বিভিন্ন রাজনৈতিক দলের কাছ থেকে 125 জন নামের একটি তালিকা নিয়েছেন এবং সেখান থেকে 20 জনের একটি শর্ট লিস্ট তারা করেছেন। এবং আজ মূলত আমরা যতটুকু জেনেছি যে এই 20 জনের অতীত ইতিহাস নিয়ে এবং এর আগে যে বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে মত বিনিময় করেছেন সেই বিশিষ্ট ব্যক্তিদের মত নিয়েই কিন্তু মূলত পর্যালোচনা করা হয়েছে। যদিও 8ই ফেব্রুয়ারি হচ্ছে এই নাম 10 জনের নাম জমা দেওয়ার, রাষ্ট্রপতির কাছে জমা দেওয়ার শেষ সময় আমরা যতটুকু জানি। এবং এই পরিপ্রেক্ষিতে যেটা আসলে বলা হচ্ছে যে সুষ্ঠু নির্বাচনের জন্য যে শুধুমাত্র একজন ভালো ব্যক্তি হলে কি যথেষ্ট, নাকি শক্তিশালী নির্বাচনী ব্যবস্থাও থাকতে হবে। এবং সেই সঙ্গে সুষ্ঠু নির্বাচনের জন্য নির্বাচন কমিশনকে স্বাধীন ও কার্যকরভাবে কাজ করার সুযোগ দেওয়াটাও কি জরুরি নয়? আবার অন্যদিকে নির্বাচনের সময় যদি জনপ্রশাসন এবং পুলিশ, র্যাব, বিজিবির উপর একচ্ছত্র আধিপত্য যদি নির্বাচন কমিশনের থাকে তাহলেই কি সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়? আবার অন্যদিকে যেটা বলা হচ্ছে যে সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের জন্য রাজনৈতিক দলগুলোকেও তো আসলে দায়িত্বশীল আচরণ করা কতটুকু উচিত। এই সার্বিক বিষয় নিয়ে আমরা আমাদের আজকের আয়োজন সাজিয়েছি। আমরা শিরোনাম রেখেছি ব্যক্তি না ব্যবস্থা। এ বিষয়ে আলোচনা করার জন্য আমাদের স্টুডিওতে আজ উপস্থিত আছেন প্রথমে আমার ডান দিক থেকে সাবেক মন্ত্রী পরিষদ সচিব ও রাজনৈতিক বিশ্লেষক ডক্টর সাদত হুসাইন, আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুপার নিউমারারি অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক এবং আছেন 21 টেলিভিশনের প্রধান সম্পাদক ও প্রধান নির্বাহী মঞ্জুরুল হাসান বুলবুল। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। আমি প্রথমেই ডক্টর সাদত হুসাইনের কাছে আসতে চাই। আসলে অনেকেই এই সার্চ কমিটির যে আলোচনা বা অনেক সমালোচনা ইতিমধ্যেই গণমাধ্যমে এসেছে, একটা বিষয় বারবার যেটা আর কি কেউ কেউ প্রশ্ন করছেন যে এই সার্চ কমিটি থেকে যে 10 জনের নাম রাষ্ট্রপতির কাছে দেয়া হবে এবং সেখান থেকে রাষ্ট্রপতি যদি একটি প্রধান নির্বাচন কমিশনার সহ আরও যে নির্বাচন কমিশনার তিনি যদি নিয়োগ দেন, সেই নির্বাচন কমিশন সব রাজনৈতিক দলের কাছে কি গ্রহণযোগ্য হবে? আসলে যেই কমিশনটা বা কমিটি করা হয়েছে এটা হচ্ছে রাষ্ট্রপতিকে সহায়তাকারী কমিটি। এটা থাকে যে কোনো বোর্ড মিটিংয়ে অথবা ক্যাবিনেট মিটিংয়ে সহায়তাকারী কর্মকর্তা থাকে। তো এখানেও ওনারা সহায়তা করবেন। ওনাদের কথা যে বা সাজেশন রাষ্ট্রপতি যে সম্পূর্ণভাবে নিতে হবে এরকম কোনো বাধ্যবাধকতা নাই। আর আমরা সবাই জানি যে আলটিমেট পজিশনটা হচ্ছে কনস্টিটিউশনের, যে প্রধানমন্ত্রী যেই পরামর্শ দিবেন বা যেই প্রস্তাব দিবেন সেটাই রাষ্ট্রপতি অ্যাকসেপ্ট করতে হবে। তবে এগুলি কাগজে কলমে যেভাবে লেখা থাক, বাস্তবে এটা যারা কাজ করেছে বিভিন্ন সংস্থায়, শুধু সরকারে না, তারা জানে এটা হয় যখন এই ধরনের সিচুয়েশন হয় প্রধানমন্ত্রীর প্রস্তাব যাবে সাধারণতভাবে রাষ্ট্রপতির সাথে আলাপ আলোচনা করে, অথবা রাষ্ট্রপতি আলাপ আলোচনাটা হচ্ছেই, সেই হিসাবে প্রস্তাবটা প্রধানমন্ত্রীর স্বাক্ষরেই হয়তো যাবে। রাষ্ট্রপতি তো এই 10 জনের নামের থেকে কি তিনি না মোটেই বাধ্য নয়। এটা তো বলছি, এটা সহায়তাকারী, বাধ্য নয়। উনি উনার মতো করতে পারেন। প্রধানমন্ত্রীর ইচ্ছা মতোই প্রপোজাল দিতে পারেন, দিলে সেটা রাষ্ট্রপতির জন্য সেখানে কিছু বাধ্যবাধকতা এসে যায়। তবে এখানে একটু তাত্ত্বিক বিষয়ে করতে হয়, আলাপের দরকার আছে। সেটা হচ্ছে যখন এই ধরনের তৎপরতা চলে তখন এই তৎপরতার মাধ্যমে কিন্তু একটা প্রসেস হয় এবং সেই প্রসেসের মাধ্যমে একটা ডাইনামিক্স হয়। ডাইনামিক্সের বাংলা আপনি বলতে পারেন শক্তিশালী রসায়ন। সেই ইয়েতে অর্থাৎ এখানে যেটা বলা হয় ইভেন্টস ডোমিনেট দি মিশন,
অর ইনার মিশন। আপনার হয়তো মনে মনে একটা উদ্দেশ্য আছে যে এইভাবে করলে এইভাবে হবে, আপনি একটা মনে করলেন যে আমি একটা প্রসেস সেট করে দিচ্ছি, দেখতে সুন্দর লাগবে, বাহিরে লাগবে, কিন্তু ওই প্রসেসটার নিজস্ব শক্তি পরিগ্রহ করে বসে এবং সেই শক্তিটা যখন রসায়ন যা হয়ে শক্তি নিয়ে নেয় এবং সেটা যখন সলিডিফাইড হয়ে যায়, তখন অনেক সময় এর বাইরে কাজ করা যায় না। তো এর যেমন উদাহরণস্বরূপ বলি, অনেক মুভমেন্ট আমাদের নেতা নেত্রীরা বা বিদেশীয় নেতা নেত্রীরা করেন, তারা হয়তো অনেক সময় প্রথম দিকে মনে করেন এটা বললাম ঠিক আছে, আপনার একটা সুন্দর লাগবে, কাজের চলে যাবে, এই সময় মুভমেন্টে গতি পাবে, কিন্তু ওই স্লোগানগুলি দিতে দিতে যখন সাধারণ মানুষ স্লোগান ধরে ফেলে, সেই স্লোগান থেকে অনেক সময় বেরিয়ে আসা যায় না। আপনারা একটু চিন্তা করলে দেখবেন যে এরকম ঘটনা বাংলাদেশেও হয়েছে কিছু, যে স্লোগান এখানে গতবারের যে সার্চ কমিটি হয়েছিল সেটাই প্রথম এই ধরনের মহামান্য রাষ্ট্রপতি জিল্লুর রহমান করেছিলেন এবং তার মাধ্যমে এই যে প্রেজেন্ট কমিশন, এটা কিন্তু সার্চ কমিটির মাধ্যমে হয়েছে। কিন্তু গতবারের থেকে এইবার একটা মানে আমরা যেটাকে বলি গালফ অফ ডিফারেন্স বা সি চেঞ্জ হয়ে গেছে। সেটা হলো যে গতবারের সারা বাংলাদেশের লোকের দৃষ্টি এর মধ্যে ছিল না, এবার কিন্তু যেই কোনো কারণেই হোক, যে ইয়েতে একটা সারা বাংলাদেশের লোকের দৃষ্টি চলে গেছে এর দিকে। এখন এখানে আপনি মনে করবেন যে আমি হেলায় খেলায় একটা করলাম, দেখা যাক এইখান থেকে নাম যাবে, তারপরে আমাদের নিজেদের ইচ্ছা মতো করে দেব, তাহলে কিন্তু এটা ইজিলি লোকে নিবে না। এইটাকে বলে যে আপনার যে কথা আমি বলেছি যে নূতন একটা প্রসেসের নূতন ডাইনামিক্স হয়ে যায়, ওই ডাইনামিক্সের বাইরে খুব একটা যাওয়া যায় না। এই জন্যই আমি আশা করব যে ঘটনাগুলো যে 10 জন যদি দেয়, 10 জন যে একবারে নিবে এটার কোনো কথা নাই, তার মধ্যে হয়তো 2-1 জন নিজেও নিতে পারেন, দিবেন, 2-1 জন এখান থেকে বাদ যাবে, আবার 10 জনকেই যে বাদ দিয়ে দিবেন সেটাও বোধহয় আমরা এক্সপেক্ট করতে আর পারবো না। যে এরা এই কমিটি একটা হাই পাওয়ার্ড কমিটি, ভেরি অনারেবল কমিটি, এবং যাদের সাথে আলাপ করেছে তাদেরকে তো আমি বলছি প্রথম যারা ওনারা গেছেন, দে আর দ্য বেস্ট অ্যাবেলেস্ট ডজন ইন বাংলাদেশ। তারপরে আরও 5 জনের কথা বলা ছিল, 4 জন করেছে, 16 জন। এই 16 জনের বুদ্ধি এত কিছু যদি ওনাদের যদি একদমই বিশ্বাস না থাকতো ওনাদের উপর, তাহলে এদেরকে ডাকতেন না। ওনারা যদি বলতেন যে সরকারের সিগন্যাল অনুযায়ী আমরা করে ফেলবো, তাহলে চুপে চুপে ঘুষঘাস করে ওনারা করে বলতেন। এখন এত লোককে ডেকে সারা বাংলাদেশকে অবহিত করে, বাংলাদেশের লোকের দৃষ্টি আকর্ষণ করে তারপরে একটা যদি বানায় আর রাষ্ট্রপতি সেটা যদি একদম উড়িয়ে দেয়, তখন কিন্তু সিচুয়েশনটা ইজি থাকবে না। এবং আমার মনে হয় রাষ্ট্রপতি হলো বাংলাদেশের মধ্যে ওয়ান অফ দ্য মোস্ট এক্সপেরিয়েন্সড মানে পলিটিশিয়ান। মহামান্য রাষ্ট্রপতি কিন্তু একেবারে নিচের থেকে উঠতে উঠতে এত উপরে এসছেন, তো উনি তো সব বুঝেন। ওনার তারপরে মাননীয় প্রধানমন্ত্রী অন্যতম, বাংলাদেশের মধ্যে অন্যতম বুদ্ধিমতী তারও অনেক বুদ্ধি রাজনৈতিক যারা আমরা কাজ করে দিয়েছি অনেক, ওনারা সব বুঝে করবেন এবং এমন কোনো সিচুয়েশন নিশ্চয় করবেন না যার যেটা একটা ব্যাকল্যাশ হইতে পারে। তো আমার মনে হয় ওই মাঝামাঝি আপনি বলে এটাকে তাত্ত্বিক ভাষা বলে কনভেক্স কম্বিনেশন, মানে অর্ধেক নিলেন অর্ধেক নিলেন না। অর্থাৎ যদি আপনি 13 আনা নেন, 3 আনা বাদ থাকবে, 12 আনা নিলে 4 আনা বাদ থাকবে। কিন্তু আপনি একেবারে উড়াই ফেলে দিয়ে যে এটা নিব পুরাটা ইন্টেরিয়র, তারকে বলে আমরা বলি কর্নার সলিউশন, আর অথবা পুরো বাদ দিয়ে দিব, সেটাও এক ধরনের, এই ধরনের কর্নার সলিউশনে যাবে না ওনারা, ইন্টেরিয়র সলিউশনে আমার মনে হতে যাবে। 2-1 জন রাখবে, 2-1 জন বাদ দিবে। আমি আবারও আসবো আপনার কাছে। আমি একটু মঞ্জুল হাসান বুলবুলের কাছে আসতে চাই। ডক্টর সাদুস হোসেন যেমনটা বললেন যে আসলে হয়তো কয়েকজন নিবেন বা কয়েকজন নিবেন না, আসলে এইবারের এই সার্চ কমিটিটার যে অ্যাটিটিউডটা আসলে কেমন দেখছেন? যে কারণ 17 জন বিশিষ্ট নাগরিকের সঙ্গে তারা আলোচনা করেছেন এবং 125 জন যেই 25 জনের নাম তারা নিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে, অনেকটা প্রত্যাশার চাপ কি তৈরি হয়েছে এই সার্চ কমিটির উপর? না, প্রত্যাশার চাপ আছে বলেই তো রাষ্ট্রপতিকে সার্চ কমিটি তৈরি করতে হয়েছে। কারণ সবচেয়ে ভালো হতো যদি আমরা এই বিষয়টা আইন করতে পারতাম, সংবিধান আমাদেরকে যেভাবে নির্দেশনা দিয়েছে। কিন্তু দুঃখজনকভাবে একমাত্র আওয়ামী লীগ ছাড়া কোনো রাজনৈতিক দলই কিন্তু আইনের পক্ষে খুব বেশি আছে। কমিউনিস্ট পার্টিরা বোধহয় বলেছে, এছাড়া আর কেউ বলে নাই। বাকি নির্বাচন কমিশন আইন এবং এই সার্চ কমিটির সব দলই আইনের কথা বলেছে।
না, সব দলই বলেছে। আওয়ামী লীগ যেটা তো বলেছে যে জোর দিয়ে বলেছে। আমরা আওয়ামী লীগ করতে চাই, আর বড় দলগুলির মধ্যে একমাত্র আওয়ামী লীগ স্পষ্ট করে বলেছে যে আইনের প্রয়োজনীয়তা আছে, আমরা আইন করব। কিন্তু বিএনপি কিছু অস্পষ্টতা দেখবেন, জাতীয় পার্টি থেকে আরম্ভ করে এই দল ওই দল সবাই আইনের কথা বলছে। হ্যাঁ, জাতীয় পার্টিও জোরে যাই হোক, বলছে। মানে যেটা আমি বলতে চাই যে যদি আইনের মাধ্যমে আমরা এটা করতে পারতাম তাহলে অনেক জটিলতার নিরসন হতে পারত। এখন সার্চ কমিটি তো এক ধরনের সমঝোতা আর মূলক, যে রাষ্ট্রপতি তার নিজের দায়িত্বটা এমন একটি কমিটির কাছে দিয়েছেন যে কমিটিতে যাদেরকে তিনি দায়িত্ব দিয়েছেন তাদের প্রতি মানুষের আস্থা আছে, এবং তারা যে পদ্ধতিতে কাজটা করছেন সেই পদ্ধতির প্রতি মানুষ তুলনামূলকভাবে আস্থা রাখছে। যদিও শুরুতে বিএনপি আমরা দেখছিলাম যে কিছুটা, বিএনপির বিষয়টা হচ্ছে যে তারা যেহেতু মাঠে খেলবে, খেলার আগেই মাঠ সম্পর্কে গোল মানে বার সম্পর্কে, আবহাওয়া সম্পর্কে নানা ধরনের প্রশ্ন তৈরি করে রাখা দরকার। যে নিউজিল্যান্ডে আমরা হারবো, বাতাস অনেক বেশি, অমুক জায়গায় হারবো, ঠান্ডা অনেক বেশি। কাজেই তারা আমার যেটা ধারণা যে তারা এই প্রশ্নগুলি উত্থাপন করে রেখেছেন, কিন্তু তারা কিন্তু প্রত্যাখ্যান করে নাই, তারা আবার অংশগ্রহণও করলেন, তারা নামও দিলেন। কাজেই তারা এটাকে মানে যতই উষ্মা প্রকাশ করুন না কেন, তারা কিন্তু দে আর দ্য ভেরি মাচ পার্ট অফ দি গেম, তারা এই জায়গাটিতে অংশগ্রহণ করেছেন। কাজে সেটা একটা ভালো দিক যে সেইখান থেকে আমরা মনে করি। এবং পরবর্তীকালে সার্চ কমিটি, যেটি যেমন সমালোচনা হয়েছিল, টকশোতে বলা হয়েছিল যে রাষ্ট্রপতি তো কিছু মানুষের নাম চাইতে পারতেন, তো রাষ্ট্রপতি না চেয়ে সার্চ কমিটি চেয়েছে, সেটাও ভালো হয়েছে। সার্চ কমিটি কিছু ভালো মানুষকে ডেকেছেন, তাদের বিবেচনায় তারা যাদেরকে বিশিষ্ট জন মনে করেছেন, সেটাও ইতিবাচক দিক। এবং আমি তো একটা খুব বড় ইতিবাচক দিক দেখি, কালকেও আমি একটা অনুষ্ঠানে বলেছি যে এই প্রক্রিয়ার মধ্য দিয়ে 125 জনের নাম পাওয়া গেল, তারপর রাষ্ট্রপতি এখানে কয়েকজনকে মনোনীত করলেন, এবং নিশ্চয়ই আরও বিভিন্ন সোর্স থেকে আরও নাম গেছে, সব মিলে দুয়েক মানুষের নাম তো পাওয়া গেল যাদের উপর সংকটের সময় জাতি আস্থা রাখতে পারে। এটা একটা ভালো দিক, যে মানে আমাদের সংকটের সময় আমরা একেবারে নাই বললেও অন্তত দুয়েক নাম তো আমরা পেলাম, এটার ইতিবাচক দিক। আবার নেতিবাচক দিক হলো আমাদের মানে বাংলাদেশের কনটেক্সটে যে নাম কয়টা বিএনপির কাছ থেকে আসলো, অথবা যে নাম কয়টা আওয়ামী লীগের সঙ্গে আসলো, তারাও বিশিষ্টজন, কিন্তু আমাদের কনটেক্সটে এই লোকগুলির ভবিষ্যৎ একটুখানি প্রশ্নবিদ্ধ হবে। কোনো কারণে যদি এই প্রক্রিয়া শেষ হয়ে যাবে, অন্য কোনো প্রয়োজনে যদি আবার লোক বাছাই করতে হয়, তখন বলে যে না, ওনাদের নাম তো বিএনপির লিস্টে ছিল, কাজেই সম্ভবত তারা বিএনপির লোক। এই তালিকা তো আওয়ামী লীগ থেকে এসেছিল, সম্ভবত তারা আওয়ামী লীগের লোক। আমার মনে আছে যে 111-এর আগে দিয়ে তখন বিএনপি বলতো যে সমস্ত টকশোতে আপনারা আওয়ামী লীগের লোক নেন, বিএনপির কিছু লোকজনকে নিতে হবে। আমি তখন এটিএনই কাজ করি, এটিএন বাংলাতেই মিটিং হয়েছিল, তো আমরা তাদের কাছে বললাম যে কিছু নাম দেন। এর মধ্যে তো 111 হয়ে গেল। 111 হয়ে যাওয়ার পরে ইন্টেলিজেন্স থেকে যারা আসলো, সব ওই সরকারপন্থী লোকজন, তারা বললো যে আপনারা খালি বিএনপির লোক নেন, আওয়ামী লীগের লোক নেন, কিন্তু আসলে নিরপেক্ষ লোক দরকার। তারপর বললো যে একটা লিস্ট দেন, এবং সেই লিস্টে দেখা গেল যে কিছুদিন আগে বিএনপি তালিকা দিয়েছিল মোটামুটি সেই তালিকায়। তো কাজেই এই জায়গায় আমরা যে 200 জন লোক বের করতে পারলাম, এই যে নানা প্রক্রিয়ার মধ্যে দিয়ে কিছু মানুষ যাদের উপর দেশের মানুষ আস্থা রাখতে হবে, এটা একটা ইতিবাচক দিক। আর আমি যেটা মনে করি যে এই প্রক্রিয়ার মধ্য দিয়ে, যেটি ডক্টর সাদেক হোসেন যথার্থই বলেছেন, যে রাষ্ট্রপতি যদি প্রধানমন্ত্রীর ব্রিফ অনুযায়ী একটা নির্বাচন কমিশনই করে ফেলবেন, তাহলে তার এত কিছু করার দরকার ছিল না। এত কিছু করার মধ্য দিয়ে আমার ধারণা একটা বিশ্বাসযোগ্য নির্বাচন কমিশন সরকারও করতে চায়। কারণ আপনার খেয়াল থাকতে হবে যে মাননীয় প্রধানমন্ত্রী আওয়ামী লীগের নির্বাচনের সময়তেই কর্মীদের উদ্দেশ্যে বলেছিলেন যে আমরা আগামী নির্বাচনটা করতে চাই যেটা প্রশ্নবিদ্ধ হবে না। এই প্রক্রিয়ার নির্বাচন প্রশ্নবিদ্ধ না হওয়ার জন্য আপনি অনেক কথা সূচনাতে বলেছেন, সেগুলি হয়তো আমরা পরে আলোচনা করব, কিন্তু নির্বাচন প্রশ্নবিদ্ধ না হওয়ার ক্ষেত্রে প্রথম প্রতিষ্ঠান হচ্ছে নির্বাচন কমিশন। এটা দিয়ে যদি প্রশ্নবিদ্ধ অবস্থা থেকে বের করতে পারি আমরা, তাহলে বাকিগুলির জন্য আমরা চাপ দিতে পারবো। আমি একটু ইন্টারাপ্ট করি যে 17 জন যে বিশিষ্ট ব্যক্তির সঙ্গে যে আলোচনা হয়েছে, তার মধ্যে 16 জন, তার মধ্যে থেকে 2 একজন বলেছেন যে এই যে নির্বাচন কমিশন আইন যেহেতু হয়নি, আমরা কি 2-1 মাসের মধ্যে আইন প্রণয়ন করে তারপরে কি নির্বাচন কমিশন গঠন করা যায় কিনা 2 একজন বলেছেন। গণমাধ্যমে আসলে এই খবরগুলো এসেছে। বাংলাদেশের প্রেক্ষিতে মানে আইন ছাড়াও অনেক বড় কাজ আমরা করে ফেলেছি। সব দল যদি সমঝোতায় থাকে, আইন ছাড়াও বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ যখন অস্থায়ী রাষ্ট্রপতি হলেন, তখন তো কোনো বাংলাদেশে আইন ছিল না, কিন্তু সকল দল ঐক্যমত্য হওয়ার ফলে তো হয়েছিল, সেটা সম্ভব, আইন করার জন্য সম্ভব। কিন্তু আমার ধারণা এখানে যেহেতু 8 তারিখের মধ্যে সম্ভবত এই নির্বাচন কমিশনের মেয়াদ শেষ হয়ে যাবে, পুরানা যারা
যার ফলে নির্বাচন কমিশনটাকেও সামনে কুমিল্লা পৌরসভার নির্বাচন, সিটি কর্পোরেশন নির্বাচন আছে, কাজে এটা যাতে শূন্য না থাকে এই জন্য দ্রুততম জায়গায় যাওয়া হচ্ছে। এটা যদি 2 মাস 3 মাস 6 মাসের মধ্যে আমরা একটা 2 মাসের মধ্যে আইন করে ফেলাটা, সেটাও যদি সকল মহল থাকে, তাই কারণে এবার ধরেন আইন করতে গেলেও আরেকটা বড় সমস্যা, আইন করতে গেলে তো সংসদ থেকে যে পাস হবে আইন, সেই আইনের মধ্যে তো বিএনপি অংশগ্রহণ করতে পারছে না, সেটা আরেক জটিলতা। কাজে তার চাইতে মন্দের ভালো হিসেবে এটা ভালো, কিন্তু আমরা প্রত্যাশা করব যে ভবিষ্যতে যথা সময় থাকতেই আইনি প্রক্রিয়াটা চূড়ান্ত। এখানে দুটো বিষয় যেটা বলা হচ্ছে যে আসলে অনুসন্ধান কমিটি পার্শ্ববর্তী দেশগুলো বা অন্যান্য দেশগুলোর ব্যাপারে বলা হচ্ছে যে পার্শ্ববর্তী দেশ বা অন্যান্য দেশে অনুসন্ধান কমিটি বা সার্চ কমিটি যখন করা হয় তখন বিরোধী দলগুলোর থেকেও আসলে মতামত নেওয়া হয়। আর মূলত আমাদের দেশে নির্বাচন কমিশনার নিয়োগ করার ক্ষেত্রে এই যে জটিলতাটা তৈরি হয়েছে, যদি আইনটা থাকতো তাহলে আসলে এই সমস্যাটা হতো না। আইন তো ভারতেও নাই, আইন তো ভারতেও নাই, কিন্তু ভারতে যখন নির্বাচন কমিশন হয় তার উপর সমস্ত মানুষই আস্থা রাখে, সকল দলগুলিও আস্থা রাখে। সেটা ভালো দৃষ্টান্ত না যে ভারত কেন আইন করে নেই তার ব্যাপার, কিন্তু আমরা একটা আইন করতে পারি। কিন্তু এখানে এই সার্চ কমিটি নিয়ে এখন পর্যন্ত যেটা হচ্ছে, শুরুর দিকে একটু প্রশ্ন হলেও কিন্তু পরে কিন্তু সবাই স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছে, এবং এখন পর্যন্ত তাদের সার্চ কমিটির যে কার্যক্রম, সেই কার্যক্রমে তার প্রতি আমার ধারণা সকল দলেরই এক ধরনের সম্মতি আছে। কাজেই এর প্রক্রিয়ার মধ্যে দিয়ে আমরা এখন আইন না থাকা অবস্থায় এটি এখন পর্যন্ত সর্বোত্তম পদ্ধতি। কারণ রাষ্ট্রপতি যদি কোনো কমিটি না করে এককভাবে দিতেন তখন কি হতো? তখন বলা হতো যে প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে তিনি একটা কমিটি দিয়ে দিয়েছেন, এবং সেটা বেশি প্রশ্নবিদ্ধ হতে পারত। এখন হয়তো যে 10 জন নাম দেওয়া হবে, সেই 10, আপনি একটু বলছিলেন যে 10 জনের নাম রাষ্ট্রপতির কাছে দিলে পরে সেটি কি প্রকাশ করা উচিত? আমি মনে করি প্রকাশ করা উচিত হবে না। আমি মনে করি যে, কারণ যারা যে 10 জনের নাম দেওয়া হবে নিশ্চয়ই তারা সমাজের সবচেয়ে গণ্যমান্য ব্যক্তি। তো এই 10 জনের নাম প্রকাশ করলাম, 10 জন থেকে 5 জনের নাম সিলেক্ট করা হলো, আর বাকি 5 জনকে তাদের মধ্যে এক ধরনের বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি হবে যে কেন তাদেরকে বাদ দেওয়া হলো। কাজেই সবচেয়ে ভালো পদ্ধতি হলো যে রাষ্ট্রপতির কাছে তারা নামটা দিন, বঙ্গভবন যখন একটা স্টেটমেন্ট দিবে তখন এই প্রক্রিয়াটা করবে যে কিভাবে সমস্ত কার্যক্রম হয়েছে, এবং সেখানে হয়তো এইটুকু বলে দেওয়া যেতে পারে যে 10 জনের নাম সার্চ কমিটি দিয়েছিল তার মধ্যে থেকে রাষ্ট্রপতি 5 জনকে বাছাই করেছেন, অথবা বলবে যে তারা 10 জন নাম দিয়েছিলেন তার মধ্যে থেকে রাষ্ট্রপতি তার আরও নাম সংযোজন করে 5 জনকে বাছাই করেছেন। তাহলে কার নাম ছিল, কে বাদ পড়লেন? কারণ যারা বাদ পড়লেন তারাও তো যোগ্যই ছিলেন, কোনো কারণে হয়তো তারা বাদ পড়েছেন, কিন্তু তাদের নামটা আগে প্রকাশ করে পরে যদি বাদ দেওয়া হয় তাহলে এটা তাদের জন্য একটু বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি হয়। আমি আবারও আসবো মঞ্জুর হাসান বুলবুল আপনার কাছে। আমি একটু আবুল কাশেম ফজলুল হক স্যারের কাছে একটু আসতে চাই। আপনি আসলে যে 16 জন বিশিষ্ট নাগরিকের সঙ্গে সার্চ কমিটি কথা বলেছে তার মধ্যে একজন আপনি আমন্ত্রিত হয়ে গিয়েছিলেন এবং আলোচনায় অংশ নিয়েছিলেন, এবং পত্রপত্রিকায় আসলে আপনার যে কোট আনকোট যে কথাগুলো এসেছে, আমি একটু ওই প্রসঙ্গ এনে আপনার কাছে প্রশ্নটি রাখতে চাই যে আপনি আসলে যে অভিমত দিয়েছেন যে নতুন কমিশনারদের নিয়োগের আগে আইন তৈরি করে নেওয়া উচিত, যেটা এর আগে আমরা আলোচনা করেছি আসলে, এবং আপনি যেটা পত্রিকা এসেছে যে নতুন আইন তৈরি করতে 2 মাস সময় লাগলে তো তা নেওয়া উচিত, দেশে এখন বড় কোনো নির্বাচন নেই, আইন হলে আইনের আলোকে নির্বাচন কমিশন গঠিত হবে, এটা পত্রপত্রিকা। এই কথাটা আমি বেশ জোর দিয়েই বলেছি সেখানে, এবং আমি বলার সঙ্গে সঙ্গে আরো অনেকে বলেছে যে 2 মাস বা 3 মাস সময় যদি লাগে আইনটা তৈরি করে করা ভালো, এবং 2-3 মাসের মধ্যে ভালোভাবেই আইন করা যাবে। কিন্তু একজন বলেছেন যে আইন তৈরি করাতে একটা সমস্যা আছে, যেটা এখানে এরা বললেন যে যেহেতু বড় একটা দল সংসদে নেই এবং তারা নানা রকম প্রশ্ন তোলে বর্তমান সংসদ সম্পর্কে, সেই ধরনের একটা বিতর্ক দেখা দেবে এবং সেটা প্রীতিকর হবে না। এই জন্যে এই সার্চ কমিটি গঠনের মাধ্যমে করা সমীচীন, এটা বলেছেন কেউ কেউ। কিন্তু তারপরেও কেউ কেউ জোর দিয়ে বলছেন যে না, আগে আইন তৈরি করা হোক, তারপরে নির্বাচন কমিশন তৈরি করা হোক। যাই হোক, নানা মত তো থাকতেই পারে, কিন্তু কেউই নিজের মতকে একেবারে ধরে থাকা, অন্যের মতকে বাতিল করা, এটা করেন নাই। সকলেই সম্প্রীতি সমঝোতা এর মধ্যেই কথা বলতে চেয়েছেন। এখন রাষ্ট্রপতি যে বিষয়টা চেয়েছেন ইন রাইটিং, সেটা হলো নির্বাচন কমিশনে একজন প্রধান নির্বাচন কমিশনার থাকবেন, আর অনধিক 4 জন কমিশনার থাকবেন, অর্থাৎ মোট 5 জন। 5 জন পূর্ণ হতে পারে অথবা আংশিক হতে পারে, 5 জন না হয়ে 3 জন হতে পারে, যেমন এখন তো 3 জনই ছিল, 4 জন হতে পারে, 5 জনও হতে পারে।
তো রাষ্ট্রপতি চেয়েছেন 10 জনের নাম, প্রধান নির্বাচন কমিশনার হিসেবে 2 জনের নাম, আর বাকি 4 জনের জন্য 8 জনের নাম, মোট 10 জনের নাম চেয়েছেন। এখন এই 10 জনের বাইরে নিতে পারেন রাষ্ট্রপতি, রাষ্ট্রপতির সুযোগ আছে অন্যদের পরামর্শ নেওয়া। প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী কাজ করতে হবে এমন কোনো বাইন্ডিং রাষ্ট্রপতির নেই। কিন্তু বাস্তবে দৃশ্যমান অথবা উদ্দৃশ্য কারণে প্রধানমন্ত্রীর সঙ্গে পরামর্শ করেই কাজ করেন। কারণ নির্বাচন কমিশন কিছুই করতে পারবে না অ্যাডমিনিস্ট্রেশনের সহায়তা ছাড়া। আজকে আমরা নির্বাচন কমিশন নিয়ে আলোচনা করেছি, কিন্তু নির্বাচন প্রক্রিয়াতে ওসি, টিএনও এবং ডিসি এদের ভূমিকা তো খুব গুরুত্বপূর্ণ, এবং সবসময় প্রত্যেকটা কনস্টিটিউয়েন্সিতে ওসি, ইউএনও, ডিসির বিরুদ্ধে অনেক অভিযোগ তোলা হয়, বিশেষ করে যারা হেরে যান। আরও যেসব ঘটনা ঘটে সেখানে ওসি সাহেব যদি তার ফোর্স নিয়ে খুব স্ট্রংলি কাজ করেন, ইউএনও সাহেব ওসি সাহেবকে সমর্থন দেন, ডিসি সাহেব একটু দূরে থেকে সমর্থন দেন, তাহলে অনেক কিছুই সম্ভব। কাজেই ওসি, ইউএনও, ডিসি কন্ট্রোভার্সিয়াল হয়ে আছেন। এগুলো হলো বাস্তবতা। আর এই সার্চ কমিটি গঠনের পরেই বিএনপি কিছু বলেননি, কিন্তু একদিন পরে তো বিএনপির নেতারা ক্রমাগত বলছেন এই সার্চ কমিটির দ্বারা কোনো বিশ্বাসযোগ্য নির্বাচন কমিশন হবে না, বায়াসড হবে ইত্যাদি। পরে অবশ্য তারা থেমে গেছেন এবং তারা নামও দিয়েছেন রাষ্ট্রপতিকে। কিন্তু আজকেই আমি এখানে আসার আগে টেলিভিশনের পর্দায় দেখলাম যে বিএনপির স্থায়ী কমিটির একজন শক্তিশালী সদস্য বলছেন যে এই সার্চ কমিটির দ্বারা কোনো পক্ষপাতমুক্ত নির্বাচন কমিশন হতে পারে না। তবু আমরা অপেক্ষা করছি ঘোষণা পর্যন্ত। যদি আমরা দেখি পক্ষপাত দুষ্ট, তাহলে আমরা বৃহত্তর আন্দোলন গড়ে তুলব। কাজে এরকম একটা অবস্থার মধ্যে আমরা আছি। হঠাৎ করে যে অবস্থা খুব ভালো হয়ে যাবে তা না, কিন্তু একটা সমঝোতার মনোভাব তৈরি করার জন্য রাষ্ট্রপতি এটা করেছেন। সার্চ কমিটির মানে লিখিত দায়িত্ব না থাকলেও তারা ভলান্টারিলি সমঝোতার মনোভাব সৃষ্টি করবার চেষ্টা করছেন। এখন আওয়ামী লীগ বিএনপির কথার মধ্যে কিছু কিছু কথা অ্যান্টাগনিস্টিক আছে এখনো। তো এটা যদি সমঝোতায় যায় তাহলে ভালো। আমরা চাই নির্বাচন কমিশন গঠিত হোক এবং সেটা কাজ করুক, এবং নতুন পার্লামেন্ট হলে নির্বাচন সংক্রান্ত কমিশন গঠন আমি একটা বিষয় একটু জানতে চাই, সেটা হচ্ছে যে আপনি তো সার্চ কমিটির সঙ্গে যে আলোচনা হয়েছে সেখানে আপনি ছিলেন এবং আপনিও আলোচনায় অংশগ্রহণ নেওয়ার সুযোগ হয়েছিল। আমরা পত্রপত্রিকায় বা গণমাধ্যমে যেটা দেখেছি যে সার্চ কমিটি থেকেও বলা হচ্ছে যে নির্বাচন কমিশন গঠনের সর্বোত্তম ব্যক্তি, এই কথাটি আজকে ব্যবহার করা হয়েছে। সর্বোত্তম ব্যক্তি বাছাই করাকে কাজ করার জন্যই আসলে বাছাইয়ের জন্য কাজ করছে সার্চ কমিটি। আপনি এই যে সার্চ কমিটির এবারকার যেই উদ্যোগ, যদিও এর আগে ডক্টর সাদত হোসেন এবং মঞ্জুরুল হাসান বুলবুল বলেছেন, এবারকার উদ্যোগকে আপনি আসলে কিভাবে দেখছেন? যে এই যে বিশিষ্ট নাগরিকদের সঙ্গে কথা বলা, এবারকার উদ্যোগ তো সহজভাবে সমঝোতার মনোভাব তৈরি করার জন্য করা হয়েছে, কাজ করছে, যেটা বললেন বুলবুল, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু এর মধ্যে তো এই যে 12 জনের নাম ডাকলেন, এর মধ্যে 2-3 জন তো ভালোভাবে পরিচিত আওয়ামী লীগার আছেন, জি, যদিও এটা নিয়ে, এবং এর মধ্যে ভালোভাবে পরিচিত বিএনপির লোকও আছেন। ঘটনাক্রমে তারা সেখানে বিতর্ক করেননি, এক পক্ষ কথা বলেছেন, অন্য পক্ষ বলতে গেলে কিছুই বলেননি, এইভাবে সেখানে গেছে। কিন্তু এই যে 6 সদস্যের সার্চ কমিটি করা হলো, এই নিয়েও তো সেই প্রশ্ন আছে যে তাদের অ্যালাইনমেন্ট বা তাদের কার্যবিধি ইত্যাদি, এটা তো আওয়ামী লীগের সঙ্গে, এই কথাগুলো বাইরে বলা হচ্ছে, মিডিয়াতেও কিছু কিছু বলা হচ্ছে। তো আমরা চাই যে সার্চ কমিটির মাধ্যমে ব্যাপারটা সম্পন্ন করা হোক, এবং সার্চ কমিটি কোনো একদিকে ঝুঁকে না গিয়ে প্রয়োজন হলে 2 দিকের লোকই রেখে মানে তারা প্রস্তাব করুন। আমি একটা খুব সংক্ষেপে প্রশ্ন উত্তর জানতে চাই, যদিও সম্পূর্ণ নিরপেক্ষ। মঞ্জুরুল হাসান বুলবুল যেমনটা বললেন যে যেই 10 জনের নাম সার্চ কমিটি মাননীয় রাষ্ট্রপতির কাছে দিবেন, যে এই 10 জনের নাম আসলে প্রকাশ করা উচিত না গণমাধ্যমে বা জনসম্মুখে, যদিও কয়েকজন বিশিষ্ট ব্যক্তি থেকে বলা হয়েছিল যে আসলে প্রকাশ করা উচিত। আপনার কি মত, আসলে প্রকাশ করা কি উচিত? আমি মিডিয়াতে দেখছি 2টো মত আছে। আওয়ামী লীগ থেকে বলা হচ্ছে নাম প্রকাশ করা উচিত না, আর অন্য ধারা থেকে বিশেষ করে এই মাহফুজ আনাম প্রথম কি বলে ডেইলি স্টারের, তারপরে রুকনুদ্দিন মাহমুদ,
তারপরে এই যে আগে ইলেকশন কমিশনার ছিলেন আমাদের আবু হানা, তারা বলছেন যেহেতু এতদিন এত নাম প্রকাশ করে ফেলা হয়েছে, সুতরাং যে 10টা নাম এই সার্চ কমিটি দেবে সেই নামটা প্রকাশ করা উচিত হবে। তা আমি দুই পক্ষের মত তুলে ধরলাম, এই ব্যাপারে আমার কোনো মত নেই। আসলে আমি ব্যক্তিগতভাবে খুশি হতাম কোনো দলের মানে দেওয়া নামই প্রকাশ না করা হলে, কারণ যে কোনো কাজ করতে গেলে অফিস সিক্রেট বলে কিছু বিষয় আছে যেটা অফিসের নির্ধারিত সংখ্যক লোকদের মধ্যে সীমাবদ্ধ রাখতে হয়। প্রথমেই খুব ওপেন করে দিলে স্বচ্ছ হয় বটে, কিন্তু বিভ্রান্তিও হয়। একজন দর্শক আছেন ফোনে, আমরা একটু প্রিয় দর্শকের মতামতটা একটু নেই। প্রিয় দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি রাখবেন। আমার নাম বিপ্লব, আমি রাজবাড়ী থেকে বলছি। জি জি। আমাদের সার্চ কমিটি যে 16 জন বিশিষ্ট ব্যক্তিকে ডাকলেন, জি, এর বাইরেও ঢাকা শহরে আরো অনেক বিশিষ্ট ব্যক্তি আছেন। তাদেরকে না ডাকার ফলে এই বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে কোনো ব্যবধান সৃষ্টি হবে কিনা এবং সার্চ কমিটি নিজে বিতর্কিত হবেন কিনা, এটি আমার প্রশ্ন। আচ্ছা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা এই বিষয়ে আলোচনা করব, তার আগে একটা ছোট্ট বিরতি নিয়ে আসি। বিরতির পর আমরা এই বিষয়ে আলোচনা করব। প্রিয় দর্শক, একটা ছোট্ট বিরতি নিচ্ছি, সঙ্গেই থাকবেন আশা করছি। প্রিয় দর্শক, আবারও স্বাগত নিউজ আওয়ার এক্সট্রায়। আজ আমাদের বিষয় হচ্ছে ব্যক্তি নাকি ব্যবস্থা। বিরতির আগে রাজবাড়ী থেকে বিপ্লব একজন দর্শক একটি প্রশ্ন রেখেছিলেন যে 16 জন বিশিষ্ট নাগরিককে যে নাগরিকের সঙ্গে সার্চ কমিটির আলোচনা হয়েছে, এর বাইরেও কি না বিশিষ্ট নাগরিক নেই, তাদের সঙ্গেও কি আলোচনা করার প্রয়োজন ছিল না? আমি একটু আবুল কাশেম ফজলুল হক স্যারের কাছে একটু জানতে চাই। অবশ্যই বিভক্ত হয়ে অনেকের মত নিতে পারতেন, অনেকের মত নেওয়ার সুযোগ আছে। 10 কোটি ভোটার, 10 কোটির বেশি ভোটার, এবার সবারই তো মত দেওয়ার মানে অধিকার আছে, সুযোগ আছে। কিন্তু কাজ করতে হলে বাস্তবে যাদের উপরে দায়িত্ব থাকে তারা সবকিছুতে নিজেদের বিস্তৃত করতে পারেন না। সেই হিসেবে তারা সার্চ কমিটি করেছেন, পরে বিশিষ্ট নাগরিক কয়েকজনের সাথে কথা বলেছেন এবং সেইভাবেই টার্মস অফ রেফারেন্স যে কয়েকজনের সাথে কথা বলে বিষয়টা তারা বুঝবার চেষ্টা করছেন। এখন আমরা যদি একটা অন্তহীন প্রক্রিয়ার মধ্যে পড়ে যাই তাহলে তো কাজ করতে পারবো না, সেটাই। জি, আমি একটু ডক্টর সাদত হোসেনের কাছে আসতে চাই। যেই বিশিষ্ট জনদের সাথে আসলে আলোচনা করা হয়েছে তাদের মধ্যে একজন, আসলে পত্রিকায় যেটা এসেছে যে বদিউল আলম মজুমদার, তিনি আসলে কমিটিকে নামের প্রাথমিক তালিকা জনগণের কাছে প্রকাশ করে একটি গণশুনানির ব্যবস্থা করতে বলেছেন এবং রাষ্ট্রপতির কাছে পাঠানো নামের চূড়ান্ত তালিকা জনগণের কাছে প্রকাশ করতে বলেছেন। আমরা বিরতির আগে অবশ্যই দুজনের মতামত জেনেছি, আপনার আসলে এই বিষয়ে মতামতটা কি? তালিকা কি প্রকাশ করা? দেখেন, যদি তালিকা প্রকাশ করে বা গণশুনানি হয়, ওই আমরা পার্লামেন্টে দেখেন যখনই কোনো হয় তখন বলে বিলটাকে জনমত যাচাইয়ের জন্য দেওয়া হোক। তো এটা আসলে শুনতে ভালো লাগে, আদর্শ কথা। হ্যাঁ, তো এটা যদি করতে পারে সেটা ভিন্ন, এটা করা আসলে বাস্তব অসুবিধা আছে কিছু। বাস্তব এত সময়ও নাই, আর এই যে লং প্রক্রিয়া এটা সামাল দেওয়া সম্ভব না। সেই জন্য যাদেরকে ডেকেছে, যেমন বদিউল আলম মজুমদার সাহেব, এই ব্যাপারে উনি সত্যি বিশিষ্ট এবং একজন নলেজেবল লোক। তার এই ব্যাপারে আমরা প্রজ্ঞা জ্ঞান এগুলিতে বাস্তব এটাতে আমরা স্বাভাবিকভাবে আমরা এটা প্রশংসা করি এবং তাকে ডেকেছে। এবং তিনি যে একেবারে সরকারের পক্ষে কিছু বলবেন তাও নয়, উনি ওনার বক্তব্য করেন। তা আমার মনে হয় সেই দিক থেকে আমার স্ট্রং হচ্ছে যে 12 জনকে ডেকেছে, অন্তত প্রথম দিনের ছিল যে এরা দেয়ার দ্য অ্যাবেলেস্ট ডজন। তারপরে আরও 5 জনকে ডেকেছিলেন, তার মধ্যে একজন একটু অ্যাফিলিয়েটেড ছিল বলে মনে হয়। তো উনি যে কোনো কারণে নিজেই পরে আর সরে দাঁড়িয়েছেন। এবং বাকি 4 জন যে এদেরও সরাসরি কোনো লিনিং আছে বলে আমাদের মনে হয় না। এইবারের যেটা মানুষের বা পলিটিক্যাল পার্টিরও যে রেসপন্স বা যেভাবে তারা প্রতিক্রিয়া দেখাচ্ছে, তাতে একটা জিনিস মনে হয়েছে যে আমাদের দেশের লোক পারফরমেন্স দেখে তাদের ওপিনিয়ন ফর্ম করে, অর্থাৎ জন্ম হোক যথাতথা, কর্ম হোক ভালো। এই যে কমিটিটা করা হয়েছে, এটা সত্য যে প্রথম দিন
অনেক রকম কথা শোনা গেছে তাদের ইয়েতে, এবং বেশিরভাগ লোকের ইয়ে ছিল যে এটা তো একটা পার্টিজান নিয়ে মনে হয়, কারণ এদের বেশিরভাগেরই আপনার ঘরানাটা নির্ধারণ করা যায়। কিন্তু তারপরের দিন বা ওনারা যখন মিটিংয়ে বসলেন, তারপর যখন ওনারা এই প্রসেসে গেছেন, তখন কিন্তু বিএনপিও দেখা যায় ওই রকম শক্তভাবে কিছু বলে না, রাদার তারা নাম দিয়েছেন। নাম দেওয়া মানে কি যে আমরা এন্ডোর্স করছি, অর্থাৎ আপনার কাজের ইয়ে দেখে, নমুনা দেখে তারা আমাদের দেশের পলিটিক্যাল পার্টি বলেন, সাধারণ মানুষ বলেন, তারা সিদ্ধান্ত নেয় বা মূল্যায়ন করে। তো সেইটা কিন্তু একটা পজিটিভ পয়েন্ট যে এই ইয়েটা করছে। আর আমার মনে হয় যে তারাও দেখে শুনে সব কিছু করবে। অনেকে বলেছেন যে শুধু আপনার নিরপেক্ষ একটা কমিশন হলে হবে না, কারণ একটা লোক নিরপেক্ষ হইতে পারে, কিন্তু নিরপেক্ষ হয়ে সে নিরপেক্ষ, নির্বিকার, নিস্তব্ধ, নিস্তেজ, নির্জীব, নির্বীজ, তারপর নিস্তরঙ্গ, নিষ্কর্মা, নিষ্প্রিয়, এই সব কিছু একসাথে হইতে পারে, সব নিয়ে, সেটা দিয়ে তো হবে না। সুতরাং তারা কিন্তু যেসব কথাবার্তা বলেছে এগুলি কিন্তু আমার মনে হয় বাংলাদেশের সাধারণ মানুষের কথাবার্তাগুলি ওর মাধ্যমে রিফ্লেক্ট হয়েছে। এখন আমরা দেখব যে রেজাল্টটা কি হয়। আমরা দেখলাম যে, আমি এই প্রসঙ্গে আসতে চাই যে আমরা দেখলাম যে একজন সাহসী, ব্যক্তিত্ব সম্পন্ন এবং যোগ্য কমিশনার নিয়োগ হলো। এই বা সর্বোত্তম একটি নির্বাচন কমিশন গঠন করা হলো, বা শক্তিশালী নির্বাচন কমিশন গঠন করা হলো। এই শক্তিশালী নির্বাচন কমিশন গঠন করা হলেই কি বর্তমান রাজনৈতিক সংস্কৃতি এবং নির্বাচনী ব্যবস্থায় একটি সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব? এটা তো আপনি বলছেন। আমি একবার রাজশাহীর এক লোককে বদলি করেছিলাম অন্য জায়গায়, একটা অফিসার বাইরে। তো তখন একজন মন্ত্রী ছিলেন, তিনি ওর জন্য চারদিক থেকে খুব তদবিরের চলছে। তো মন্ত্রী সাহেব আমাকে বললেন, আমি তখন রেজিস্ট্রার ছিলাম, বলে, রেজিস্ট্রার সাহেব, ওই লোকটাকে বদলি করলে আপনার ম্যানেজমেন্ট কি একেবারে উন্নত হয়ে যাবে? তো আমি তখন ওনাকে বললাম যে, স্যার, ওরে বদলি না করলে ম্যানেজমেন্টটা যে খারাপ পর্যায়ে ছিল তার থেকে উন্নত হবে, এটা পুরা ঠিক হবে না। এখন কথা হলো, একটা নির্বাচন কমিশন ভালো আপনার বা পছন্দসই নির্বাচন কমিশন হলো বা অ্যাবেল হলে যে নির্বাচন একেবারে সাংঘাতিক সুষ্ঠু হয়ে যাবে তা নয়। তবে খারাপ নির্বাচন কমিশন হলে নির্বাচনটা যত খারাপ হইতো, এইখানে আরও ইমপ্রুভ করে ওই কমিশন হওয়ার কারণে ওই খারাপ ইয়েটা চলে যাবে, তখন একটা হয়তো পর্যায়ে আসবে। আর আপনারা মানে এটা তো একটা জাস্ট বাক্যের ব্যাপার না যে এটা ভালো নির্বাচন কমিশন, এটা খারাপ নির্বাচন কমিশন। প্রেজেন্ট নির্বাচন আমি ওনারা চলে গেলে করব। ওনারা তো যে সিলেকশন যেটা হয়েছিল এটা নিরপেক্ষভাবে হয়েছিল, তারপরে ওনারা সামাল দিতে পারেন না। ওই যে আমি যে শব্দগুলি বললাম এগুলি এসে গেছে। এখন একটা লোক যদি ভীতু হয়, সে হি মে বি অনেস্ট টু দি গ্লাস অফ ওয়াটার, কিন্তু ভীতু টাইপের। তারপরে সে 9টা 5টার ওই যে নিষ্পৃহ বলছে, 9টা 5টার অফিস করে, এর বেশি কিছু করবে না। তো এইখানে ক্যাপাবেল একটা কমিশন হওয়ার মানে হলো ওনারা, আপনি যেটাকে বলছেন সরকার যদি সরকারের সাথে দেন দরবার করে সরকারকে বুঝিয়ে সরকারের সাথে একটা আন্ডারস্ট্যান্ডিংয়ে আসতে পারবে হয়তো, যে যাতে সরকারেরও বিহেভিয়ার চেঞ্জ করে। বিহেভিয়ারটা কিন্তু এরকম, আপনি আমার সাথে একরকম বিহেভ করবেন, আপনি বুলবুল সাহেবের সাথে হয়তো আরেক রকম বিহেভ করবেন, আপনি ফজলুল হক ভাইয়ের সাথে আরেক রকম বিহেভ করবেন। কার ব্যক্তিত্ব কি, কার যুক্তির কি, কার ওয়ার্ক স্টাইল কি, সেগুলি দেখে কিন্তু আপনি আপনার বিহেভিয়ার প্যাটার্ন নির্ধারণ করবেন। এখন অ্যাবেলেস্ট নির্বাচন কমিশন যদি হয়, তখন সরকারও বুঝে শুনে কাজ করবে। আর যদি সরকার মনে করে যে না, এইটা একটা নির্বীজ, নিস্তব্ধ, নিষ্পৃহ নির্বাচন, সরকার আমাদের রাখেন, এগুলিকে এত শোনার দরকার কি, আমরা আমাদের মতো কাজ করি যাই, এরা তো আমরা যা করি এটা পিছিয়ে করবে, সে আমার দালাল ন। কিন্তু স্যার ওই ভীতু, নিষ্পৃহ, নিস্তরঙ্গ, নিস্তব্ধ বলে সে কিছু করবে, মানে সাহসী নির্বাচন কমিশন। সাহসী তো এখানে যুদ্ধ করবে না কেউ, তো আর বুলু আসলাম বা বুলু পালোয়ান হবে না। সাহসী মানে হলো শেষ কাজটা গভর্নমেন্টের সাথে কি সাহস দেখাবে, গভর্নমেন্টের সাথে আপনি সাহস দেখায় কেউ পারবে নাকি? সে গভর্নমেন্টকে বুঝাইতে চেষ্টা করবে, তার আইনি যে ক্ষমতা আছে সেটা ব্যবহার করবে,
যেটা গভর্নমেন্ট বেশি কিছু করতে পারবে না, সেই গভর্নমেন্টের সাথে দেন দরবার করে লিঙ্কেজ এস্টাবলিশ করে সাধারণ অল পলিটিক্যাল পার্টির সাথে লিঙ্কেজ সাধারণ মানুষ তো এত পারবে না, বা তার বক্তৃতা দিয়ে একটা পরিবেশ সৃষ্টি করবে এমনভাবে যাতে হয়তো সরকার, এই যে এখন যেরকম আমি বললাম যে একটা ডাইনামিক্স ক্রিয়েটেড হয়ে যেতেছে, আমি আপনাকে লিখিত দিলাম যে সরকার এরা যে সাজেশন দিবে সেগুলি সব ফেলে দিবে না, কারণ একটা ডাইনামিক্স ক্রিয়েট, সেই জন্য নির্বাচন কমিশনও যদি এরকম একটা ডাইনামিক্স ক্রিয়েট করতে পারে, একটা রসায়ন যদি রূপ পরিগ্রহ করে, তখন তাদের নির্বাচনটা বর্তমান অবস্থার থেকে ভালো হবে, এটুকু বলা যাবে। আমি একটু মঞ্জুর হাসান বুলবুলের কাছে আসতে চাই। আমরা আসলে এর আগে যে নির্বাচন কমিশন, যেমন আমরা যদি 91, 96 বা 2008-এর নির্বাচনের কথা বলি, যে তত্ত্বাবধায়ক সরকারের আমলে নির্বাচন কমিশন মোটামুটি সুষ্ঠু বলা যায়, যেটা বলে আর কি অনেকেই, যে এবং গ্রহণযোগ্য একটি নির্বাচন হয়েছে। এখন অনেকেই বা কেউ কেউ শঙ্কা করছেন, যে আশঙ্কায় আছেন যে একটি রাজনৈতিক দল ক্ষমতায় থাকাকালীন সময়ে তখন আসলে একটি স্বাধীন নির্বাচন কমিশন কতটুকু স্বাধীনভাবে কাজ করতে পারবে, সেই ব্যাপারে আসলে যেটা বলা হচ্ছে। দেখেন, ধারাবাহিকভাবে তো আমরা অগ্রসর হচ্ছি। আপনি যদি বাংলাদেশের নির্বাচন কমিশনের দিকে তাকান, যেই দলই নির্বাচনে হেরে গেছে সেই কিন্তু নির্বাচন কমিশনকে প্রশ্নবিদ্ধ করেছে। এটা হচ্ছে নির্বাচন কমিশনে যারা ছিলেন তাদের দুর্ভাগ্য, যে তারা সর্বাত্মকভাবে চেষ্টা করেছেন। আবার এর মধ্যে যদি আপনি যেটি ডক্টর সাদাত বললেন, যে যদি ব্যক্তিত্ব, কর্মদক্ষতা বিবেচনা করেন, তখন আপনি তুল্যমূল্য বিচারে বলতে পারবেন যে তার ব্যক্তিত্বের কারণে, তার কৌশলগত কারণে, বা সরকারের সঙ্গে তার যে সরকারকে তার বিবেচনায় নিয়ে তার নিজের অবস্থানটাকে সংহত করার মধ্য দিয়ে কেউ কেউ করতে পেরেছেন। আপনি যদি দেখেন, কখনো আমরা দেখেছি যে এক নির্বাচন কমিশনের আমলে এত কোটি, সোয়া কোটি ভুয়া ভোটার, এবং সেটাকে ওই নির্বাচন কমিশনার, প্রধান নির্বাচন কমিশনার এটাকে প্রোটেক্ট করছেন। তখন তো আর বলা যাবে না যে এটি একটি ভালো নির্বাচন কমিশন, কারণ নির্বাচনটাকে পরিচ্ছন্ন করার জন্যই তাকে দায়িত্ব দেওয়া হয়েছিল, কিন্তু তিনি এটার সঙ্গে কোনোভাবে ওতপ্রোতভাবে জড়িত হয়ে গেলেন, এবং সেখান থেকে তিনি বেরোতে পারলেন না। তিনি যে আবার তার আগের পেশায় ভালো ছিলেন না, তা কিন্তু না। আপনি যে আমাদের সময়কালের মধ্যে আমরা দেখেছি তুলনামূলকভাবে ডক্টর হুদা কমিশন, যেটা তারা যদিও তত্ত্বাবধায়ক সরকারের আমলে তারা নিয়োগপ্রাপ্ত হয়েছিলেন, কিন্তু পরে কিন্তু তারা দলীয় সরকারের সময়ে কাজ করেছেন। সেখানে দলের সঙ্গে সব যে একেবারে সম্প্রীতির সম্পর্কের মধ্য দিয়ে তারা করেছেন তা না, কিন্তু তারা তাদের নিজেদের ব্যক্তিত্বের মধ্য দিয়ে সেই সংকটটা উত্তরণ করেছেন। কাজেই এইখানে আমাদের শিক্ষক ছিলেন ডক্টর আহমদ শরীফ। ডক্টর আহমদ শরীফ বলতেন যে ভালো তিন প্রকার। এক ভালো হলো যে আপনি বোন বিয়ে দিবেন বা মেয়ে বিয়ে দিবেন, এরকম ছেলে খুব ভালো ছেলে সেই। দ্বিতীয় ভালো হলো যে নিস্পৃহ, নিস্তরঙ্গ, 7-5-এর মধ্যে নাই, নামাজ কালাম, ব্যবসা, খাওয়া দাওয়া, ফ্যামিলি, আর বাইরে কোনো চিন্তা নাই, এই লোক এইরকম ভালো আছে। আরেক ভালো হলো যে তারা কাজ করবে, কাজ করার মধ্যে ভুল ত্রুটি হবে, কিন্তু তারা তাদের নিজেদের যোগ্যতা দিয়ে সেটা অতিক্রম করে যাবে। আর নির্বাচন কমিশন কিন্তু একটা ভালো নির্বাচনের জন্য একটা মাত্র অ্যাক্টর, একটা মাত্র, এটা কিন্তু বহুমাত্রিক একটা নাটক, যে নাটকের মধ্যে অভিনেতা অনেক। আপনি সরকার বলেন, দলগুলি বলেন, মাঠ পর্যায়ের অ্যাডমিনিস্ট্রেশন বলেন, এমনকি জনগণ, ভোটার তো একটা বড় ধরনের অংশগ্রহণ। এখন ধরো নারায়ণগঞ্জে একটা ভালো নির্বাচন হলো, এটি কি শুধুমাত্র এই রকিবউদ্দিন সাহেবকে নিয়ে কত সমালোচনা তো আমরা শুনলাম গতবার, কিন্তু শেষ নির্বাচন যখন ভালো হলো বলে সবাই বলেছে খুব ভালো হয়েছে। তো এটা ম্যাজিক কি, মানে রকিবউদ্দিন সাহেব কি হঠাৎ করে শেষ দিকে এসে তার একেবারে সমস্ত কিছু পরিবর্তন হয়ে গেল? তা না। এইখানে সরকারও একটা ভালো নির্বাচন করতে চেয়েছে, বিএনপিও একটা ভালো নির্বাচন করতে চেয়েছে, নারায়ণগঞ্জের জনগণ চেয়েছে একটা ভালো নির্বাচন করতে। নির্বাচন কমিশন দেখেছে যে এই একটি পরিবেশের মধ্যে সকলের অংশগ্রহণ করে একটা ভালো নির্বাচন করা সম্ভব, যার ফলে নারায়ণগঞ্জে ভালো নির্বাচন হয়েছে। কাজেই আপনার যে ব্যক্তি না ব্যবস্থা, ব্যক্তি কখনো কখনো ম্যাটার করে, যেটি ডক্টর সাদাত পরিষ্কার করে বললেন যে একজন ব্যক্তিত্ব কিন্তু একটা বড় ব্যাপার। অনেকে বলে যে একজন ব্যক্তি চলে গেলে, অনেক প্রতিষ্ঠান দেখা গেছে একজন ব্যক্তির নামের উপরে দাঁড়িয়ে আছে, সেই ব্যক্তি চলে যাওয়ার পরে ওই প্রতিষ্ঠানটার হাইট অনেক নিচে নেমে গেছে। কাজে ব্যক্তি এবং ব্যক্তিত্ব দুইটি দেখতে হবে। কাজেই একজন ব্যক্তি যদি তার ব্যক্তিত্বের মধ্য দিয়ে দায়িত্বটি সঠিকভাবে পালন করতে পারেন, সেখানে ধাক্কা থাকবে, চাপ থাকবে। আর নির্বাচন কমিশন প্রচণ্ড রকম চাপের জায়গায়, শুধুমাত্র দলগুলি যে চাপ দেয় তা না, তো মিডিয়াও চাপ দেয়। একটা ভুল হলে পরে সেটাকে, মানে এতগুলি 10 কোটি যদি ভোটার হয়,
10 কোটি মানুষের 20 কোটি চোখ এই দিক তাকিয়ে থাকে মানে তার প্রত্যেকটা কাজের মধ্যে। কাজেই এটা খুব চাপ সহনশীল। এর আগে আবুল কাশেম ফজলুল হক বলেছিলেন যে মাঠ পর্যায়ে যে ওসি, ইউএনও, ডিসি তারা স্বাধীনভাবে কতটুকু কাজ করতে পারবেন। এটা হয়তো সাদাত ভাই আরো ভালো বলবেন। একটি দেখেন, আপনি নির্বাচনের এই 3 মাসের সময় আপনি বললেন যে এই সময়ে সকল কিছু প্রশাসন হলো নির্বাচন কমিশনের আন্ডারে, কিন্তু যদি আপনি রাজনৈতিক বিবেচনায় পুলিশ নিয়োগ করেন, রাজনৈতিক বিবেচনায় কর্মী নিয়োগ করেন, রাজনৈতিক বিবেচনায় শিক্ষক নিয়োগ করেন, রাজনৈতিক বিবেচনায় সমস্ত কর্মকর্তা নিয়োগ করেন, এই রাজনৈতিক বিবেচনায় নিয়োগ করার কি বলবে যে 3টা মাস কোনো মতো চালাই তারপরে তো আমি চলেই যাব। কাজে 3 মাসের সরকারকে আমি স্যালুট দিব নাকি আমি 5 বছরের সরকারকে স্যালুট দিব? তো কাজে ওরাও কিন্তু ওই রকম সরকার থেকে যদি মেসেজ থাকে যে না এই 3 মাসের সরকার যদি তোমাকে বলে যে বা নির্বাচন কমিশনের আন্ডারে তুমি কাজ করবে, তারা যদি তোমাকে কোনো ব্যর্থতার জন্য চিহ্নিত করে, পরবর্তী নির্বাচিত সরকারও সেটাকে আপহোল্ড করবে, তাহলেই তো কিন্তু পরিস্থিতি। বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে কি এরকম ভাবে সরকার বলবে? সেটা দেখেন, সেটা আপনি আরো উন্নত সংস্কৃতিতেও ভোটের কারচুপি আমরা দেখছি। আমাদের হয়তো ব্যালট বাক্স নিয়ে গন্ডগোল হয়, তাদের হয়তো বিদেশিরা হ্যাক করে। কাছেই প্রশ্ন তো সব জায়গাতেই হয়। এখন আমরা তো ধারাবাহিকভাবে অগ্রসর হচ্ছি। আপনি দেখেন, আপনি যদি বেনাপোলে যান, বেনাপোলের এই পাশে বাংলাদেশ, ওই পাশে ভারত। তো ভারতে মেশিনে ভোট হয়। ভোট হওয়ার পরে এই মেশিনগুলি জেলা প্রশাসকের দপ্তরে 1 মাস ধরে স্থগিত থাকে, মানে রক্ষিত থাকে। 1 মাস পরে সকল দেশে ভোট গ্রহণ করে গণে, এবং কেউ প্রশ্নও তুলে না যে 1 মাসের মধ্যে এটার মধ্যে কেউ কারচুপি করলো কিনা, ওই 1 মাসের মধ্যে নতুন আরও মেশিন ঢুকলো কিনা। আর তার জাস্ট ঠিকই 2 মাইল এইদিকে বেনাপোল সীমান্তের বাংলাদেশে বেনাপোল ইউনিয়ন পরিষদের নির্বাচনেও যদি আপনি দেখেন যে ভোট গ্রহণ হওয়ার যদি 4 ঘন্টা দেরি করে গণনার জন্য, তখনই মনে হবে যে আরও ব্যালট ঢুকলো, আরও কারচুপি হলো। কাজে এটা সংস্কৃতির ব্যাপার একটা। এই সংস্কৃতি, আমাদের এই সাংস্কৃতিক পরিবর্তনের জন্য আমাদের অপেক্ষা করতে হবে, এবং শুধুমাত্র আমাদের সমস্ত সাংস্কৃতিক জায়গাতে আমরা নানা ধরনের অপসংস্কৃতির সঙ্গে থাকব, আর ভোট আর রাজনীতির মধ্যে সব পরিচ্ছন্ন হয়ে যাবে, এটা মনে করবার কোনো কারণ নাই। কাজে কিন্তু আমার মনে হয় যে এই যে সার্চ কমিটিতে আমরা একমত হচ্ছি, আমাদের বিশিষ্ট জনরাও এটাতে অংশগ্রহণ করছেন। যেমন ধরেন আবুল কাশেম ফজলুল হক সাহেবের মধ্যে বিশিষ্ট লোক যারা, তারা যদি বলেন ভাই আমরা ভালো মানুষ, ভালো বলছেন, এই ফ্যাসাদের মধ্যে আমরা যাব না, আমি মনে করি যে তাদের যাওয়া, তাদের পরামর্শ দেওয়া, এটাও একটা ইতিবাচক দিক। যে আমাদের রাষ্ট্রীয় সংকটে, যে কোনো সংকটে আমাদের বুদ্ধিজীবীরা তো সেই ভূমিকা রেখেছেন। কাজে এই জায়গায় যখন আমরা রাষ্ট্র একটা সহায়তা চাচ্ছে, সরকার একটা সহায়তা চাচ্ছে, এই যে আবুল কাশেম ফজলুল হকের মতো যারা যে 16 জন বিশিষ্ট ব্যক্তি গেলেন, তাদের মতামত দিলেন, তাদের মতামত কার কি সেটা আমি আলোচনায় আনছি না, কিন্তু এটাও কিন্তু ইতিবাচক দিক। এবং তারাও যে আমাদের সরকারও যে রাষ্ট্রও যে বা রাষ্ট্রপতিও যে আমাদের বিশিষ্টজনদের রাজনীতির বাইরেও তাদেরকে মতামত নিচ্ছেন, এগুলি হচ্ছে সুস্থ সংস্কৃতির লক্ষণ। কাজে আমরা ওই সাংস্কৃতিক জায়গাটাতে যদি একটা পরিবর্তন আনতে পারি সর্বব্যাপী, তাহলে আপনি দেখবেন যে অনেক। কিন্তু এখন তো একটা অবিশ্বাসের, অনাস্থার জায়গাটাতে আমরা চলে এসেছি। মানে প্রতি মুহূর্তে আমি অবিশ্বাস করি, প্রতি মুহূর্তে আমার অনাস্থা, সেই জায়গাটা থেকে বের হয়ে আসতে তো সময় লাগবে। এই অনাস্থাটা তো একদিনে তৈরি হয় নাই, এটাও তো তৈরি হয়েছে অনেক দিনে। জি, একজন দর্শক আছেন ফোনে, আমরা একটু দর্শকের ফোনটি নিয়ে আসি। প্রিয় দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি রাখবেন। জি, আমি মোহাম্মদ আমিনুল ইসলাম। জি, আমি চাঁপাইনবাবগঞ্জ থেকে বলছি। জি, আমার প্রশ্নটি হচ্ছে যে আমরা বারবার দেখেছি যে প্রধান নির্বাচন কমিশনার পুরুষ মানুষ হয়ে আসছেন। আমার প্রশ্নটা হচ্ছে যে আমরা কি এই পদে কোনো মহিলাকে দেখতে পারি না, নাকি বাংলাদেশে এই পদে আসার মতো কোনো যোগ্য মহিলা নেই? আমি সম্মানিত এই যারা আছেন এখানে, আমি তাদের কাছে প্রশ্নটি রাখছি। অসংখ্য ধন্যবাদ। আমরা এই বিষয়ে আলোচনা, তার এই প্রত্যাশার সাথে তো আমাদের কোনো ভিন্নমত নাই, কিন্তু আমাদের তো মানে আমার তো মনে হয় যে একটা সময় বাংলাদেশেই, পৃথিবীর মধ্যে বাংলাদেশেই বোধহয় রাষ্ট্রপতি, বিরোধী দলের নেত্রী, স্পিকার, পররাষ্ট্রমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, কৃষিমন্ত্রী সবচেয়ে বেশি সংখ্যক ছিল। কাজে আমাদের সমাজ কিন্তু এটা গ্রহণ করে। কাজে একজন প্রধান নির্বাচন কমিশনার একজন মহিলাকে গ্রহণ না করার কোনো কারণ বাংলাদেশে নাই। বরঞ্চ আমরা যেটা জানি যে মার্কিন যুক্তরাষ্ট্রে যেমনটা হয়েছে, যে তারা আসলে চাচ্ছে না অনেকেই যে একজন মহিলা প্রেসিডেন্ট, এরকম আমাদের এরকম কোনো সংস্কার নাই। আমাদের ভাইস চ্যান্সেলররা একটা কথা বলি, যুক্তরাষ্ট্রে এই নির্বাচনকালে, রাষ্ট্রপতি নির্বাচনকালে ডোনাল্ড ট্রাম্প নির্বাচনী বক্তৃতায় বলছেন, আমি ফেমিনিজম বিশ্বাস করি না, আমি হিউম্যানিজমে বিশ্বাস করি। এই কথা বলাতে মানে শুধু আমেরিকাতে না, বলা যায় বাংলাদেশ পর্যন্ত, ইউরোপে, এশিয়ায়, আমেরিকায় সর্বত্রই মহিলাদের ভিতরে, বিশেষ করে নারীবাদীদের ভিতরে একটা তীব্র প্রতিবাদ এবং আন্দোলন চলছে। কিন্তু এই কথা বলার পরেও তো
তিনি একরকম পাশ করে গেলেন ইলেকশনে, এটা একটা বিবেচ্য বিষয়। যিনি প্রশ্ন করেছেন তাকে এই কথাটাও আমি বলবো যে চারপাশের আন্দোলনে হারিয়ে গেলে আমাদের চলবে না। আমরা যদি গত অন্তত 2000 বছরের লিখিত ইতিহাস আছে নানান জাতির, তার মধ্যে মেয়েদের ভূমিকা খোঁজ করি, বিজ্ঞানের ইতিহাস, সেখানে তো মহিলা পাওয়া যায় না। আমরা যদি সঙ্গীতের ইতিহাস খুঁজি, নতুন সুর সৃষ্টি, মহিলাদের নাম দীর্ঘকাল পাওয়া যায় না। এই কালেও কণ্ঠশিল্পী, কিন্তু ওস্তাদ বলতে বোঝায় সেখানে মহিলাদের নাম সুলভ নয়। কাজেই সতীদাহ প্রথার মতো একটা অত্যন্ত অমানবিক প্রথা অন্তত 1000-1500 বছর ভারতবর্ষে ছিল, এবং এই জাতীয় প্রথা পৃথিবীর আরও কোথাও কোথাও ছিল। ঐতিহাসিকভাবে দেখলে যে নারী নির্যাতন, নারীকে দমন করিয়ে রাখা ইত্যাদি, এটা চলে আসছে, এতে কোনো রকমের সন্দেহ নাই। কিন্তু মেয়েরা তো এগিয়ে যাচ্ছে, আমাদের প্রধানমন্ত্রী মেয়েরা এগিয়ে যাচ্ছে, এইটা গত 50 বছরের ব্যাপার, বিশেষভাবে এগিয়ে যাচ্ছে। আর এর আগের 150 বছর 200 বছরের মধ্যেও গ্রাজুয়ালি এগিয়ে আসছে। কাজেই মেয়েরা রাষ্ট্রপতি, প্রধান নির্বাচন কমিশনার, বিচারপতি তো হচ্ছেন, প্রধান বিচারপতিও হবেন, এটা আমরা আশা করি। কিন্তু আমাদের যেতে হবে বিচার বিবেচনা করে। জি, আমি একটু বিরতি যাওয়ার আগে, মাত্র 1 দশক আগেও সাদত ভাই খুব ভালো মনে করতে পারবেন যে বাংলাদেশের বহু অঞ্চলে ফতোয়া দেওয়া হতো যে মহিলারা ভোট কেন্দ্রে যেতে পারবে। সেই রকম একটি দেশে এখন মেয়েরা রাষ্ট্র ক্ষমতায়, বিরোধী দল রাজনীতিতে করছে। কাজে আমরা তো গত 25 বছর 30 বছরেও আমি দেখতে পাচ্ছি একটা নাটকীয় পরিবর্তন। আমরা যখন সাংবাদিকতা শুরু করেছি, অমুক গ্রামের মহিলারা ভোট দিতে পারেনি, অমুক গ্রামে মহিলাদেরকে মৌলবী ভোট দিতে দেয়নি, এটা আমরাই খবর চেপেছি। আর আমরাই তো এখন দেখছি যে আমাদের সমাজটা কিন্তু মানে গ্রহণযোগ্যতার দিক থেকে অন্য অনেক উন্নত দেশের চাইতে খুব উদার। কাজে সেখানে আমাদের যে কোনো মহিলা, যোগ্যতা সম্পন্ন মহিলার এই পদে যেতে কোনো বাধা নাই। কিছু পকেটস অফ কুসংস্কার থাকে, কিন্তু জেনারেলি না। এখন তো প্রশ্ন আপনি হয়তো উনি করতেও পারতেন যে আপনারা 3 জন লোক টকের সাথে এখানে মহিলা কোথায়। অবশ্য রাষ্ট্রপতি যে পরামর্শ চেয়েছেন, আমার মনে হচ্ছে, ভুলও হতে পারে, কিন্তু আমার মনে হচ্ছে যে একজন মহিলা এবার অনেকে অবশ্যই এই দাবিটি করেছেন। জি, এটা বোধ হয় টার্মস অফ রেফারেন্স মধ্যে আছে। আমাদের আরেকজন দর্শক ফোনে আছে, আমরা একটু ফোনটা নিয়ে আসি। প্রিয় দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি রাখবেন। হ্যাঁ, আমি মানিকগঞ্জ থেকে সুকুমার সরকার, অ্যাডভোকেট সুকুমার সরকার, মানিকগঞ্জ। জি জি, বলছি, আমি ফজলুল হক স্যারের কাছে আমার প্রশ্নটা, সেটা হলো যে দীর্ঘ আন্দোলন সংগ্রাম চড়াই উৎরাই পার করে আজকের আওয়ামী লীগ, বিএনপি যখন জন্ম এবং তার ক্ষমতা, সেটা কিন্তু কোনো সংগ্রাম আন্দোলনের মধ্য দিয়ে আসে নাই। বর্তমানে নির্বাচন কমিশন, সার্চ কমিটি বা নির্বাচন সুষ্ঠু করার জন্য বিএনপি যা চাচ্ছে, সেটা রূপকথার ওই গল্পের মতো কিনা, যে আমার পোষা হাতি ছেড়ে দিলাম, ধরে এনে ক্ষমতায় বসাই দিল, ঠিক এইরকম চাওয়াটা বিএনপি চাচ্ছে কিনা, আমার এই প্রশ্নটা আপনার কাছে থাকবে। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা বিষয়ে আলোচনা করবো, তার আগে একটা ছোট্ট বিরতি নিয়ে আসি, তারপরে আপনার কাছে আসবো। প্রিয় দর্শক, আরেকটা ছোট্ট বিরতি নিচ্ছি, সঙ্গে থাকবেন আশা করছি। দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি নিউজ আওয়ার এক্সট্রায়। আজ আমাদের বিষয় হচ্ছে ব্যক্তি নাকি ব্যবস্থা। বিরতির আগে একজন দর্শক ফোন করেছেন, আমি একটু আবুল কাশেম ফজলুল হকের কাছেই সেই প্রশ্নটি, আসলে সেই দর্শকও আপনার কাছেই জানতে চেয়েছেন যে বিএনপি যে কথা বলছে, এরা বিএনপি কি আসলে নিজেদের লোকজনকে দিয়েই কি আসলে নির্বাচন কমিশনে দেখতে চায় কিনা, এরকম একটি তিনি কথা বোঝাতে চেয়েছেন। প্রশ্ন যেটা করেছেন আমি যতটা বুঝতে পেরেছি সেটা এরকম, যে আওয়ামী লীগ দীর্ঘ সংগ্রামের মধ্য দিয়ে বিকশিত হয় একটা দল। আওয়ামী লীগের সেই সংগ্রামী ঐতিহ্যে অনেক অর্জন আছে, যেগুলো তিনি উল্লেখ করেননি, কিন্তু সেই অর্জন সম্পর্কে যারা অনুষ্ঠান দেখছেন আমার ধারণা সকলেই অবহিত। কিন্তু বিএনপি ঠিক সেই রকম কোনো রাজনৈতিক প্রক্রিয়ার মধ্য দিয়ে আসেনি, তার কোনো সংগ্রামী ঐতিহ্য নাই। অথচ মানে সার্চ কমিটি সকলের কাছে সমান গুরুত্ব দিয়ে প্রস্তাব চাইছে, এটা কি ঠিক হলো, এরকম প্রশ্ন করেছেন। তো এই প্রশ্নের উত্তর যে সার্চ কমিটি তো শুধু বিএনপি না, যতগুলো
নিবন্ধিত দল আছে নির্বাচন করে সবার কাছে সমান গুরুত্ব দিয়ে চিঠি দিয়েছেন। সেখানে আওয়ামী লীগ অথবা অন্য কোনো দল পার্থক্য করেননি। বাস্তবে সেই পার্থক্য করা সম্ভব নয়। এই সমতার গুরুত্ব দিয়ে পৃথিবীর সব দেশেই করা হয়। এখন বিএনপি সম্পর্কে যে কথাটা, সেটা সংক্ষেপে এইরকম। আওয়ামী লীগ সম্পর্কে আমাদের বলার কিছু নাই, সবাই জানেন যে কিভাবে আওয়ামী লীগের উত্থান, কিভাবে জন্ম, কিভাবে বিকাশ, মুক্তি সংগ্রাম, 69-এর গণ অভ্যুত্থান, আগরতলা ষড়যন্ত্র মামলা, 6 দফা। একটা ছোট্ট বিষয় একটু জানতে চাই যে এই যে নির্বাচন কমিশন গঠন করা হবে, যদি বিএনপি ইতিমধ্যেই তো বলেছে এবং আজও বলছে, বিএনপি যদি এই নির্বাচন কমিশনের যারা আছেন তাদেরকে যদি না মানেন বা নির্বাচনে কি বিএনপি কি যাবেন? সেটা তো এখন অগ্রিম বলা যাবে না। এখন পর্যন্ত বিএনপি দুদুল্যমানতায় আছে, এক পা এগোয় এক পা পেছনে। এইবারে নির্বাচনে বিএনপিকে যেতেই হবে, কারণ আইন অনুযায়ী পরপর 2 বার নির্বাচনে না গেলে তার নিবন্ধন বাতিল হয়। কাজে একটা কম্পালশন আছে বিএনপির উপর। এটা তো কনস্টিটিউশন না, এটা হলো একটা আইন। মানে ওই যে কি পিআরও আমরা যেটা আরপিও, নিবন্ধন আরপিও এগুলির মতে বিএনপি আমি ইয়ে করছি। যদি বিএনপি সেরকম শক্তি পরিগ্রহ করতে পারে, আসলে হলো রাজনীতি হচ্ছে ক্ষমতা। বিএনপি যদি জনসম্পৃক্ততা আনতে পারে, বিএনপি যদি চারদিকে জনতার ঢল নামে নামে, তখন কিন্তু এটা কোনো, আমি ব্যক্তিগতভাবে তখন আইন বদলায় সব বদলায়, সরকার দৌড়াদৌড়ি করে আবার দরখাস্ত দিয়ে হোক যে কিন্তু বিএনপি সেরকম মানে কর্মতৎপরতা দেখা যাচ্ছে না। ভবিষ্যতে কি হয় জানি না, কারণ অনেক কিছুই হয়তো অ্যাস্ট্রোলজাররা বলতে পারবে, আমরা আজকে 10 বছর হয়ে গেছে বিএনপি ক্ষমতার বাইরে আছে। এই 10 বছরের মধ্যে বিএনপি এমন কিছুই করছে না যার দ্বারা জনসমর্থন বাড়াতে পারে। বিএনপির সমস্ত কর্মকাণ্ড নেতাদের আত্মরক্ষা এবং দল রক্ষা, কেবল দল রক্ষার চেষ্টা দিয়ে তো হয় না, জনসমর্থন অর্জন করার চেষ্টা, এগুলো তো বিএনপির মধ্যে নেই। কাজেই 10 বছর আগে যখন বিএনপি ক্ষমতাচ্যুত হয় তখন এর সাংগঠনিক অবস্থা যেমন ছিল, এই 10 বছরে সাংগঠনিক অবস্থা আমি আজকের প্রসঙ্গে আসতে চাই যে আজকে আমাদের যে বিষয় যে ব্যক্তি নাকি ব্যবস্থা, আমরা বিরতির আগে ডক্টর সাদত হোসেন এবং মঞ্জুর হাসান বুলবুলের কাছে ওই বিষয়ে মতামত জানতে চেয়েছি। আপনার কাছে কি মত? যে ডক্টর সাদত হোসেনও বলেছেন যে আসলে একজন সাহসী এবং ব্যক্তিত্ব সম্পন্ন, মঞ্জুর হাসান বুলবুলও বলেছেন। আপনার কাছে কি মত যে একজন সাহসী বা ব্যক্তিত্ব সম্পন্ন যোগ্য কমিশনার হলেই কি আসলে একটি রাজনৈতিক দলের অধীনে নির্বাচন সম্ভব? ব্যক্তি দরকার, যে ব্যক্তির ব্যক্তিত্ব আছে, যে কাজের জন্য সেই কাজে যার যোগ্যতা আছে, অভিজ্ঞতা আছে, আর অনেক গুণ আছে, এটা অপরিহার্য। কিন্তু কেবল ব্যক্তি পারেন না, একটা সিস্টেম, যে কথাটা এখানে বলা হয়, আমাদের দেশে কি সেই সিস্টেমটা শক্তিশালী? সেই সিস্টেমটা খুব দুর্বল, সেই সিস্টেমটা গড়ে তুলতে হবে। না, উনি তো অন্যটা বলছে যে ওই আদার সিস্টেম, মানে ব্যক্তির প্রসেসটাকে অবদমিত করতে পারে এরকম সিস্টেম কি আছে? মূলত ব্যক্তি ছাড়া অন্যান্য যে নির্বাচনী যে ব্যবস্থাগুলো, যেমন আমরা যদি বলি যে রাজনৈতিক, আমরা দেখি যে নির্বাচনে কালো টাকার যে একটি ব্যবহার হয়, সন্ত্রাস, জনপ্রশাসনের যে একটা ভূমিকা থাকে, এই বিষয়গুলো বা এই সিস্টেমগুলো কি আমাদের দেশে শক্তিশালী? অবশ্যই শক্তিশালী। এবং যে অর্থনৈতিক ব্যবস্থা দেশে প্রচলিত আছে, এই অর্থনৈতিক ব্যবস্থায় ধনী যারা, তাদের নিয়ন্ত্রণ করার বলতে গেলে কিছুই নাই। বিশ্ববিদ্যালয়গুলোতে একাডেমিক অটোনমি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে কিছুই নাই, কিন্তু ফিনান্সিয়াল অটোনমি আছে। তার মানে এগুলো ব্যবসায় কেন্দ্র হয়ে আছে। তো এরকম রাজনীতিতেও সমস্যা আছে। রাজনৈতিক দলগুলো যদি ভিতর থেকে গণতান্ত্রিক হতো, তাহলে এইসব সমস্যা নিয়ে আমাদের আলোচনা করার দরকারই হতো না। প্রিকন্ডিশন আধুনিক রাষ্ট্রে দল দিয়ে সরকার গঠিত হয়। এই যে ইসলামিক রিপাবলিক অফ ইরান ধর্মীয় রাষ্ট্র, কিন্তু রাজনৈতিক দল আছে, রাজনৈতিক দল দিয়ে সরকার গঠিত হয়। নেপাল রাজতান্ত্রিক ছিল, কিন্তু তারপরেও ওই রাজার ক্ষমতা লিমিটেড ছিল এবং ওই রাজনৈতিক দল দিয়ে হতো। তাহলে কি আপনার মতে যে আমাদের দেশে শক্তিশালী নির্বাচনী ব্যবস্থা রয়েছে? আইন অনুযায়ী ইলেকশন কমিশনের ক্ষমতা অন্য কোনো রাষ্ট্রের চেয়ে বাংলাদেশের নির্বাচন কমিশনের কম না, ভারতের কম্পেয়ার করলে। আইনে বলা আছে স্পষ্ট, সংবিধানের আওতায় অন্য কোনো আইন জারি করা থাকলে সেই আইনের মধ্যে নির্বাচন কমিশন কাজ করবে। এর মধ্যে অন্য কোনো হস্তক্ষেপ, অন্য কোনো প্রভাবের সুযোগ। কিন্তু বাস্তবে কি অবস্থা? কিন্তু বাস্তবে যেহেতু আমাদের রাজনৈতিক দলগুলো নির্বাচন কমিশনকে সম্মানিত অবস্থানে রাখে না, সেই জন্য এই অবস্থা। আমি একটা দৃষ্টান্ত দিই। 1970 সনে যে নির্বাচন হলো, তাতে চিফ ইলেকশন কমিশনার ছিলেন জাস্টিস সাত্তার, যিনি পরে বিএনপির
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ছিলেন কিনি, কিন্তু নির্বাচন নিয়ে কেউ কোনো প্রশ্ন তুলে নাই, পশ্চিম পাকিস্তানেও না, পূর্ব পাকিস্তানে। নির্বাচন ভালো হয়েছে, কিন্তু এখানে লোকে অন্ধভাবে আওয়ামী লীগকে ভোট দিয়েছে, এই ধরনের কথাই হয়েছে। 1973 সনে যে নির্বাচন হলো বাংলাদেশে, এতেও জাস্টিস সাত্তার ছিলেন প্রধান নির্বাচন কমিশনার। নির্বাচন কমিশনের কার্যকলাপ নিয়ে কোনো অভিযোগ ওঠেনি। অভিযোগ উঠেছে যে সরকার হস্তক্ষেপ করেছে, আওয়ামী লীগ জুলুম জবরদস্তি করেছে, কিন্তু তার জন্য নির্বাচন কমিশনকে ইনসাল্ট করে কোনো পত্রিকা, কোনো মিডিয়া, কোনো পার্সন কোনো কথাই বলেননি। এরপরেও নির্বাচন, ইভেন জিয়াউর রহমানের আমলে অনেকগুলো নির্বাচন হয়েছে, তখন চিফ ইলেকশন কমিশনার অথবা ইলেকশন কমিশনার সম্পর্কে অভিযোগ তেমন ওঠেনি। এই অভিযোগ শুরু হলো কোন সময় থেকে? বিশেষভাবে 1991 সনের পরে যে নির্বাচনগুলো হলো সেইখান থেকে আমরা নির্বাচনের মাধ্যমে সরকার গঠনের একটা নিয়মিত প্রক্রিয়ায় প্রবেশ করলাম 1991 সনের নির্বাচন থেকে পরবর্তীকালে। এই জায়গায় বিভিন্ন বিদেশি শক্তি কিন্তু প্রত্যেকটা নির্বাচনের আগে ভীষণভাবে সক্রিয় হয়। আমাদের এই কথাটাও মনে রাখতে হবে, ইলেকশন ওয়াচ, ডেমোক্রেসি ওয়াচ, ইলেকশন কমিশন ওয়াচ, পার্লামেন্ট ওয়াচ, এই জাতীয় বাংলাদেশের রাজনীতি ওয়াচ করার জন্য অন্তত 20-30টা অর্গানাইজেশন আছে। তারা রাত দিন কাজ করছে না রাত দিন, কীভাবে ইলেকশন ঠিক হবে, ইলেকশন কমিশন ঠিক কাজ করছে কিনা। এই যে শক্তিগুলো, এই সিভিল সোসাইটি অর্গানাইজেশন, এগুলো কিন্তু প্রত্যেকটাই বৈদেশিক কোনো অর্থ সংস্থা থেকে অর্থ নিয়ে কাজ করছে। যারা অর্থ দিচ্ছে আসলেই কি তারা বাংলাদেশে একটা আত্মনির্ভর ভালো রাজনৈতিক প্রক্রিয়া বিকশিত হোক এটা চায়? তারা সব ভালো ভালো কথা বলে, কিন্তু কার্যক্ষেত্রে তারা বাংলাদেশের রাজনীতি যাতে রাজনৈতিক দলগুলোকে, রাজনৈতিক নেতাদের অবলম্বন করে বিকশিত না হয় তারই সমায়োজন করে। এই ইলেকশন ওয়াচ, ডেমোক্রেসি ওয়াচ, ফ্যামা, তারপরে ইলেকশন কমিশন ওয়াচ, এই জাতীয় অর্গানাইজেশনগুলো সম্পর্কে মাঝে মাঝে আমাদের বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিছু কটূক্তি করেন। অভিজ্ঞতা থেকে তিনি দেখছেন যে এটা সুস্থভাবে যেতে পারছে না। এর মধ্যে কিছু আইনও করেছেন বর্তমান প্রধানমন্ত্রীর আমলে। এই 4-5 মাস আগে একটা আইন করেছে যে এনজিও এবং সিভিল সোসাইটি অর্গানাইজেশনগুলো রাজনীতিবিদদের সম্পর্কে কটু মন্তব্য করলে তাদের মানে কাজ বন্ধ করে দেওয়া হবে। এটাতে অনেকে তীব্র প্রতিবাদ করেছেন, কিন্তু আমার নিজের ধারণা এই সিভিল সোসাইটি অর্গানাইজেশন এবং রাজনীতিতে সক্রিয় এনজিও নেতারা আমাদের রাজনীতির স্বাভাবিক অগ্রগতির পথে অন্তরায়, এটা মানে অনুকূল না। এই যে তত্ত্বাবধায়ক সরকার আসলো, তখন একটা পর্যায়ে তীব্র বিতর্ক আরম্ভ হলো। আওয়ামী লীগ দাবি করছে যে তত্ত্বাবধায়ক সরকার শেখ হাসিনার উদ্ভাবন, কিন্তু একটা পর্যায়ে আমাদের শিক্ষক ছিলেন অধ্যাপক মুজাফর আহমদ, যিনি ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালেরও তখন চেয়ারম্যান ছিলেন। তিনি প্রথম আলোতে আর্টিকেল লিখলেন যে এখানে আজকে জামাতে ইসলামী এবং আওয়ামী লীগের মধ্যে বিতর্ক হচ্ছে, ব্যাপারটা আসলে এরকম না। আমরা আমাদের একটা 31 বুদ্ধিজীবী গ্রুপ ছিল কিছুদিন, সেইখান থেকে এই প্রস্তাবটা বামপন্থীদের মধ্যে দিয়েছিলাম। সেই বামপন্থীদের থেকে এটা জমাতে গেছে, আওয়ামী লীগে গেছে, অন্যান্যদের, এবং তাতে এই আন্দোলন করে উঠছে। অর্থাৎ তিনি বলতে চাইছেন যে এটা আওয়ামী লীগেরও উদ্ভাবন না, জামাতেরও উদ্ভাবন না, এটা তাদের উদ্ভাবন। এখন এই তত্ত্বাবধায়ক সরকার দিয়ে কি আমাদের উপকার হয়েছে? একটার পর একটা নাগরিক কমিটি 1981 সনে, তারপরে এই এরশাদ সরকারের আমলে পুরোটা নাগরিক কমিটি, 2006 সাল যারা যোগ্য প্রার্থী আন্দোলন করলো। এই সিভিল সোসাইটি অর্গানাইজেশনগুলোর ভূমিকা দেখলেই দেখা যাবে যে তারা সবচেয়ে ভালো কথা বলছেন, তাদের কথার ফল সবচেয়ে খারাপ হয়ে যাচ্ছে। এইটাও বাংলাদেশের স্বাভাবিক অগ্রগতির পথে একটা অন্তরায়। এই কথাটা আমি সার্চ কমিটির মিটিংয়েও বলেছি যে আপনাদের সতর্ক থাকা উচিত হবে। আপনারা যদি সিভিল সোসাইটি অর্গানাইজেশনের দ্বারা বেশি প্রভাবিত হন তাহলে ভুল করা হবে। তো সবাই হাসলেন কথাটা শুনে, কেউ বিরতিতে করলেন। আরেকটা বিরতিতে যাব, বিরতির পর ফিরে এসে আসলে একদম সবশেষ মতামত আপনাদের জানবো। প্রিয় দর্শক, আরেকটা ছোট্ট বিরতি নিচ্ছি, সঙ্গে থাকবেন আশা করছি।
প্রিয় দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি নিউজ আওয়ার এক্সট্রায়। আজ আমাদের বিষয় হচ্ছে ব্যক্তি নাকি ব্যবস্থা। আমরা একদম শেষ পর্যায়ে আমরা সবার কাছে একটি প্রশ্ন রাখতে চাই। প্রথমে মঞ্জুর হাসান বুলবুলের কাছে প্রশ্নটি হচ্ছে যে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য নির্বাচন কমিশন, সরকার ও রাজনৈতিক দলগুলোকে আসলে কি কি ভূমিকা রাখা উচিত? আমার মনে হয় যে একটা এই যে সার্চ কমিটি, নির্বাচন কমিশন, সবার অংশগ্রহণ, এটি হচ্ছে ইতিবাচক দিক। এই যে সবার অংশগ্রহণের মধ্য দিয়ে যে নির্বাচন কমিশন আমরা করতে যাচ্ছি, এটি যদি আপনার একেবারে নির্বাচনের দিন পর্যন্ত রাখতে পারে, যে সবার সদিচ্ছা সবাই মানে সমানভাবে অংশগ্রহণ করতে পারবে, সবাই তার ইচ্ছা মতো ভোট দিতে পারবে, ভোটাররা ভোট দিতে পারবে, দলগুলি অংশগ্রহণ করতে পারবে, নির্বাচন কমিশন আমাকে নিশ্চয়তা দিবে যে আমি ভোট দিয়ে ফিরতে পারবো, আমি যে ভোটটা দিব সেই ভোটটি রক্ষিত থাকবে। এইরকম একটি পরিবেশ সৃষ্টি করতে পারলে রাজনৈতিক দলের অধীনে গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নিশ্চয়ই, এবং সেটি তো করতে হবে। এটা যদি আমরা মানে ভুল ত্রুটি থাকবে, কিন্তু চূড়ান্ত বিচারে রাজনৈতিক দলের অধীনেই, রাজনৈতিক নেতৃত্বের অধীনেই দেশ পরিচালিত হবে, এর কোনো বিকল্প নাই, এর কোনো বিকল্প নাই। আমিও তাই মনে করি, রাজনীতির কোনো বিকল্প নেই। রাজনীতির মান উন্নত হলে সবকিছুই উন্নত হবে। নানা কারণে রাজনীতি আমাদের এক্ষেত্রে নির্বাচন কমিশন, সরকার এবং রাজনৈতিক দলগুলোকে কি কি ভূমিকা রাখা উচিত? রাজনৈতিক দলগুলো নির্বাচনকে কেন্দ্র করে সকলেই নির্বাচন কমিশনকে মান্য করে চলবেন, এই প্রতিশ্রুতি দিলে সবচেয়ে ভালো। জি, যেমন রাষ্ট্রপতি যে সিদ্ধান্তই দেন আমরা মেনে চলবো, এই কথা যদি সব রাজনৈতিক দল বলতো তাহলে তো আমাদের সমস্যা থাকতো না, অনেক সমাধান হতো, সমস্যার সমাধান হয়ে যেত এবং ভবিষ্যতে ভালো করার সূচনা হতো। আর আপনি ওই যে ওসি, ইউএনও, ডিসির কথা বলছিলেন, তারা যাতে আসলে নির্বাচন কমিশনের অধীনে সুষ্ঠুভাবে কাজ করতে পারে, এই জন্য সেইটাতে গেলে তো আমাদের অ্যাডমিনিস্ট্রেশন দেখতে হবে। একটা সময়ে সেক্রেটারিয়েট ভেঙে রাস্তায় নেমে আসলো, দুই পক্ষ হয়ে গেল আমাদের অ্যাডমিনিস্ট্রেশন। এই ধরনের বড় বড় ঘটনা ঘটেছে। যারা ক্ষমতায় থাকে তারা সিংহ বিক্রমে চলে, যারা বিরোধী দল তারা ভেজা বিড়ালের চাইতেও ভেজা। মঞ্জুর হাসান বুলবুল বলছিলেন যে রাজনৈতিক সংস্কৃতির আসলে আমাদের দেশে সংস্কার করতে হবে। রাজনীতিতে সংস্কৃতি চাই, রাজনীতিতে অপসংস্কৃতি ডমিনেটিং হয়ে আছে। জি, ডক্টর সাদত হোসেন। না, এখানে আমাদের বর্তমানে কনস্টিটিউশনের যে ধারা, আমি পক্ষে বিপক্ষে বলছি না যে মানে কি তত্ত্বাবধায়ক আন্ডারে হবে অথবা রাজনৈতিক দলের ইয়েতে হবে, দুই পক্ষেই কিছু যুক্তিতর্ক আছে, বিতর্ক আছে, কিন্তু যেটা এখন ইয়েতে রাজনৈতিক দলের আওতায় নির্বাচন হবে। বিএনপি গতবার চেষ্টা করেছিল, মুভমেন্ট করেছিল, তাদের এটা যেহেতু ব্যর্থ হয়েছে, এইবার মনে হয় না তারা ওই ধরনের কোনো মুভমেন্ট করে পড়তে পারবে। করতে পারলে ভিন্ন। এখন আমি বলছি যেটা করতে হবে, যেটা যে করার একটা অলিখিত প্রাতিষ্ঠানিক সমঝোতা থাকতে হবে, একটা কন্ট্রাক্ট, ইনস্টিটিউশনাল কন্ট্রাক্ট। এবং এই ব্যাপারে ওই যে বলেছেন আপনি যে নির্বাচন কমিশনে কী রোল, এইখানে প্রধান নির্বাচন কমিশনার অথবা নির্বাচন কমিশন যেভাবে বলেন, তারা একটা মানে উদ্যোগী ভূমিকা নিতে হবে। তারা রাজনৈতিক দলের সাথে এবং সরকারের সাথে যোগাযোগ করে তাদেরকে মানে অনেক কি বলে বোঝাপড়া করে তারা একটা অলিখিত আন্ডারস্ট্যান্ডিং বিল্ড করতে হবে যে নির্বাচনটা ভালো করা সবার স্বার্থে। এটা বুঝার পর বুঝিয়ে নিয়ে সবাই দে হ্যাভ টু এনলিস্ট দি সাপোর্ট অফ দ্য গভর্নমেন্ট অ্যান্ড পলিটিক্যাল পার্টি একটা ভালো নির্বাচন করার লক্ষ্যে। আর নির্বাচন কমিশন আইন তো আমরা এখন আসলে প্রণয়ন করতে পারিনি। নির্বাচন আইন না নির্বাচন কমিশন গঠনের আইন। জি, নির্বাচন কমিশন গঠনের আইন না হলেও তো একটা প্রসেস তো আমরা দেখছি। আর আপনার আইন নিয়ে বোধহয় আমি ফ্র্যাঙ্কলি স্পিকিং আই এম নট ভেরি এক্সাইটেড। আমার কাছে মনে হয় না যে এটা আহামরি কোনো কাজ, কারণ আইন যদি করে এমন আইন করে দিতে পারে পরশুর থেকে আপনি আন্দোলন করবেন, মন খারাপ হয়ে যাবে আপনার। সরকারের হাতে সব ক্ষমতা এখন, পার্লামেন্ট পুরো তাদের কন্ট্রোলে। সুতরাং আমার মনে হয় এটা কিছুটা মুখস্থ কথা বলছি আমরা, আইন করতে হবে, আইন করতে হবে। আইন এমন আইন হইতে পারে যে আইন নিয়ে আপনি কান্নাকাটি করে মরবেন, সম্পূর্ণ এক পক্ষে চলে যাওয়া। জি, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের আয়োজনে এসে আমাদেরকে সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আপনারা সবাই ভালো থাকবেন, এটি নিউজের সঙ্গে থাকবেন।